Alright. তাহলে আপনাদের এই ক্লাসের মনে হয় একটা প্রাইমারি ক্লাস হয়েছে, সেশন 1। এর আগে ক্লাস হয়েছে না আপনাদের? ক্লাসে কি দুইজনই মাত্র? ওকে। ভাইয়া ক্লাসে কি দুইজনই নাকি আমি দেখতেছি না? তিনজন দেখা যায়। ক্লাস শুরু করে দেয় নাকি? আমার কথা শোনা যাচ্ছে না? আসসালামু আলাইকুম আপু, শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম, কাইন্ডলি একটু রেসপন্স করবেন। আপনারা একদমই মিউট হয়েছেন, তো আমি বুঝতেছি না যে আবার নেট ইস্যু শুরু হলো কিনা। আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনাদের যে ভাইভা এক্সামের উপরে যে সেশন গুলো হচ্ছে, কি সেশন 1 বা লেকচার 1 কি হয়েছে? জি আপু, কালকে হয়েছে একটা। ওকে, ঠিক আছে, আমি আপনাদের সেশন 2 নিব। আমি তামান্না খানম, এখন সিনিয়র স্টাফ নার্স হিসেবে বিএসএমইউ তে জব করছি। আমি সরি, বিএমইউ তে, পিজি হসপিটালে আর কি। মানে আমি আপনাদের সেশন 2টা নিব। এখানে বেসিক মিডওয়াইফারি সম্পর্কে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আর অবস্টেট্রিক যে এমার্জেন্সি কেসগুলো আছে, এগুলো নিয়ে আমরা একটা ওভারভিউ আলোচনা করব। তো শুরুতে আপনাদের ভাইবার জন্য সবচেয়ে কমন একটা কোশ্চেন, যে আপনি ভাইবা বোর্ডে প্রথমে জিজ্ঞাসা করে আপনি কেন আসছেন বা কিসের জন্য আসছেন, কি কিসের। And তখন আপনারা বলবেন যে মিডওয়াইফারি, আপনাদের যে সার্কুলারের নাম পুরোটা এততম, এটার ভাইবা এক্সামের জন্য আসছেন। এন্ড দেন প্রথমেই হবে যে আপনি একজন মিডওয়াইফ, আপনি মিডওয়াইফ বলতে কি বোঝেন। তো ভাইবা বোর্ডে আমার সৌভাগ্যক্রমে 2বার ভাইবা বোর্ড অ্যাটেন্ড করার সৌভাগ্য হয়েছে। ফ্যামিলি প্ল্যানিং এর একটা, বিপিএসসিরও একটা। তো ফ্যামিলি প্ল্যানিং এরটা আপনাদের সঙ্গে একটু কিছুটা রিলেটেড। এখানে প্রথমে যে কথাটা বলে যে আচ্ছা, আপনি যে একজন মিডওয়াইফ, একজন মিডওয়াইফারি, আপনি হচ্ছে নন মেডিকেল একজন পার্সনকে কিভাবে বোঝাবেন আপনি কে, আপনার কাজটা কি। আপনাদের কিন্তু ভাইবাটা শুরুই হয় নর্মালি এভাবে। তো সেই ক্ষেত্রে মিডওয়াইফারি বলতে কি, এটা একটা পেশা। এক কথা হচ্ছে মিডওয়াইফারি একটা পেশা যেটা প্রেগনেন্ট মহিলাদেরকে নিয়ে কাজ করে। ওই মা প্রেগনেন্ট থাকা অবস্থায়, ডেলিভারির সময় এবং পরবর্তীতে শিশুর যেন সুস্থ থাকে, এটাই আপনাদের মেইন টার্গেট। এই প্রফেশনের টার্গেট হলো এটা। আর মিডওয়াইফ, মিডওয়াইফ কি আমরা তো জানি, মিডওয়াইফ একজন এক্সপার্ট হেলথ ওয়ার্কার, যে ডেলিভারির সময়, ডেলিভারির মানে প্রেগনেন্ট অবস্থায় ডেলিভারির সময় এবং ডেলিভারি পরবর্তীতে মা এবং শিশুর যত্ন নেয়, নার্সিং কেয়ার দেয়। আরেকটা ডেফিনেশন বলতে পারেন যে আমি মিডওয়াইফ বলতে একজন প্রশিক্ষণপ্রাপ্ত নার্সকে বোঝাই, যিনি এএনসি দেয়, ডেলিভারি টাইম সার্ভিস প্রোভাইড করে এবং পরবর্তীতে পোস্টনেটাল কেয়ার দেয়। তো একজন মিডওয়াইফের প্রধান কি কি ভূমিকা থাকে? আপনাদের তো কাজের শেষ নেই, এখানে আমি জাস্ট কিছু ব্রিফ করব। সেটা হচ্ছে প্রথমে এএনসি কেয়ার। আপনাদের এএনসি নিয়ে এর পরের সেশনটাতে ইন ডিটেলস আলোচনা করা হবে। সো আমি এখানে এএনসির একদম খুব শর্ট করে কিছু পয়েন্ট তুলে ধরছি শুধু। তো এএনসির চেক আপ কয়টা বলেন তো দেখি? আপু ন্যাশনাল ডাব্লিউ গাইডলাইন অনুযায়ী হচ্ছে 4টা, আর ডাব্লিউএইচও রেকমেন্ডেশন করে হচ্ছে 8টা। আচ্ছা, ডাব্লিউএইচও দুইটাই রিকমেন্ড করে। ডাব্লিউএইচও বলে যে বেস্ট হচ্ছে 8টা চেক আপ, আর মিনিমাম হচ্ছে 4টা চেক আপ। আপনি এভাবে বলবেন না, আপনারা বলবেন দুইটাই ডাব্লিউএইচও। আমাদের বাংলাদেশে মিনিমামটাই ফলো করা হয়, 4টা করা হয়। বাট যদি কেউ 8টা চাইলে 8টা করতে পারে, কোনো প্রাইভেট প্রতিষ্ঠান তারা চাইলে কিন্তু 8টা চেক আপও করাতে পারে। দুইটাই ডাব্লিউএইচও বলছে। ডাব্লিউএইচও বলছে যে 8টা করলে বেস্ট, না পারলে অ্যাটলিস্ট 4টা করেন। তারপরে এএনসি তে আমরা এটা দেখি যে মায়ের কোনো জটিলতা মানে বিপদ চিহ্ন আছে কিনা, যেমন মায়ের হাই ব্লাড প্রেশার আছে কিনা, অ্যানিমিয়া, এরকমটা আমরা এএনসি চেক আপে আসলে দেখতে পাই। তারপরে মাকে সচেতন করা হয় যে কি ধরনের খাবার খেতে হবে, কতক্ষণ রেস্ট নিতে হবে, হাইজিন কিভাবে মেনটেন করতে হবে, ফ্যামিলি কাউন্সিলিং সবকিছুই থাকে এএনসি এর মধ্যে। এটা নিয়ে আপনাদের ডিটেলস আলোচনা করা হবে, এই জন্য আমি আসলে ডিটেলসে যাচ্ছি না।
তারপর একটা হচ্ছে ইন্ট্রানেটাল কেয়ার। ইন্ট্রানেটাল এটার মানে হচ্ছে কি, যে ডেলিভারি টাইমটাতে আপনি যে সার্ভিসটা দেন, তো এটা আপনাদের প্রধান কাজ কি, নর্মাল ডেলিভারি করানো। এইটাই কিন্তু একজন মিডওয়াইফের সবচেয়ে ইম্পর্টেন্ট রোল ডেলিভারি টাইমটাতে। তারপরে মাকে মেন্টালি সাপোর্ট দেওয়া হয় আপনারা, তারপরে একটা পেইনলেস যেন ভালো একটা ডেলিভারি করাইতে পারেন এটা ট্রাই করেন, এবং আপনারা পার্টোগ্রাফ মেনটেন করেন। ডেলিভারি টাইমটাতে তিনটা জিনিস করা হয়, যে নর্মাল ডেলিভারি ট্রাই করা এবং করানো, মাকে মেন্টালি সাপোর্ট দেওয়া, পাশাপাশি পার্টোগ্রাফ মেনটেন করা। এখন ডেলিভারির পরে মায়ের কেয়ার কিভাবে নেয়, একজন মিডওয়াইফারি কি কাজ থাকে? মায়ের টেক কেয়ার করে, বেবি টেক কেয়ার করে। মায়ের টেক কেয়ারের মধ্যে প্রথম আসছে কি, পিপিএইচ হচ্ছে কিনা। এটা টু ইম্পর্টেন্ট, যে মায়ের ডেলিভারির পরে যদি ব্লিডিং হয়, পিপিএইচ হয়, এখান থেকে সবচেয়ে কি হতে পারে, মা ইমিডিয়েটলি শকে যেতে পারে। তারপরে জরায়ু সংকোচন পরীক্ষা। জরায়ু সংকোচন হচ্ছে কিনা কিভাবে বুঝছেন আপনারা? আপনারা কি কেউ প্র্যাকটিসে আছেন যারা এখন ক্লাসে আছেন, নাকি সবাই স্টুডেন্ট, মানে ইমিডিয়েট পাস করছেন এমন? ওকে, আপনাদের জ্বরের সংকোচন হচ্ছে কিনা এটা আমরা বুঝবো ব্লিডিং এর টেন্ডেন্সি দেখে। যদি অনেক বেশি ব্লিডিং হয়, তার মানে কি জরায়ু ঠিকভাবে কন্ট্রাকশন করছে না। তারপরে শিশুর যত্ন নেওয়া হয়। শিশুর যত্নে কি করা হয়? নিউনেটাল কেয়ারে ইমিডিয়েটলি আম্বিলিকাল কর্ড কেটে দেওয়া হয়। তারপর টেম্পারেচারটা মেনটেন করতে হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। বাচ্চা জন্মের পরপরই দেখা যায় মায়ের পেটে যে টেম্পারেচার বাইরের টেম্পারেচার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না, হাইপোথার্মিয়া হয়ে যায়। শ্বাস প্রশ্বাস পরীক্ষা। শিশুর যত্নে নিতে আমরা যেটা করি, যে আম্বিলিকাল কর্ড কাটার পরে বাকি যে আবগার স্ক্রিনিং, যেটা আবগার স্ক্রিনিং করি, করার পরে কি লাগবে, বাচ্চার শ্বাস প্রশ্বাস ঠিকঠাক ভাবে নিচ্ছে কিনা, অক্সিজেন স্যাচুরেশন ঠিক আছে কিনা, টেম্পারেচার ঠিকভাবে আছে কিনা, রিফ্লেক্স আছে কিনা, বাচ্চা কাঁদছে কিনা, এই বিষয়গুলা একজন মিডওয়াইফ দেখতে হয় ডেলিভারি পরপরই। এরপর হচ্ছে জন্মের পরপরই 1 ঘন্টার মধ্যে শিশুকে শাল দুধ খাওয়ানো। এটা হচ্ছে ম্যাক্সিমাম 1 ঘন্টা, বাট আপনি যতটা তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি ব্রেস্ট ফিডিং করাতে হবে। দ্রুত ব্রেস্ট ফিডিং করলে কি হবে, মায়ের ইউটেরাসটা ভালোভাবে কন্ট্রাকশন কাজ করবে। বা কারণ ব্রেস্ট ফিডিং এর ফলে মায়ের শরীরে যে অক্সিটোসিন এটার পরিমাণ বেড়ে যায়। এর ফলে ইউটেরাস বেশি বেশি কন্ট্রাকশন করলে পিপিএইচ হওয়ার চান্সটা অনেকটা কমে যায়। আর বাচ্চাকে যদি সাথে সাথে ব্রেস্ট ফিড করানো যায়, তাহলে দেখা যায় যে বাচ্চা ইজিলি এই যে মায়ের পেট থেকে বের হয়ে বাইরে যে ওয়েদার, এটার সঙ্গে ইজিলি অ্যাডপ্ট করতে পারে। আচ্ছা, তারপর আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আপনারা তো কেউ রেসপন্স করছেন না। দেখা যায় স্ক্রিন? তারপরে একটা হচ্ছে এমার্জেন্সি ম্যানেজমেন্টে একজন মিডওয়াইফের অনেক বেশি ভূমিকা থাকে। এমার্জেন্সি কেসের মধ্যে কি থাকে, ডেলিভারি পরপর আমরা দেখে আসলাম যে পিপিএইচ হয়, অনেক সময় এক্লাম্পসিয়া দেখা দেয়। এই দুইটা কেসে প্রাইমারি ট্রিটমেন্ট দিতে হবে। এটা একটা কাজ করে। 2 নাম্বারটা হচ্ছে রেফারেল। ইমিডিয়েটলি যদি মায়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়, তাহলে দেরি না করে আশেপাশে যে হসপিটাল আছে, মেডিকেল কলেজ কিংবা সদর হসপিটালে পাঠাইতে হয়। ওকে, আরেকটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং। এটা নিয়েও আপনাদের নেক্সট ক্লাসে ইন ডিটেইলস আলোচনা করা হবে। এখানে জাস্ট ছোট করে আমরা আইডিয়া নেওয়ার চেষ্টা করছি, যে ডেলিভারির পরপরই মাকে আমরা এই আইডিয়াটা দিই যে আপনার কি ধরনের পদ্ধতি এখন গ্রহণ করা উচিত। তো আপনাদের কিন্তু অনেক সময় কেস বেসিসে কোশ্চেন আসে, স্যারেরা সিনারি বেস জিজ্ঞাসা করে, যে একজন মা আসছে, মা বলতেছে যে ওনার নতুন, মানে ওনার 3টা বেবি আছে, উনি আবার কনসেপ্ট করার কথা ভাবছে। তো আপনি এজ এ মিডওয়াইফ আপনার কাছে আসছে, ওনার লাস্ট বেবির বয়স 6 মাস। তো সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইছে যে ফ্যামিলি প্ল্যানিং এর কোন পদ্ধতিটা ভালো হবে। তো সেক্ষেত্রে আপনাদের এরকম আর কি কেস বেসিস আসে। তারপর নিউলি ম্যারিড কাপল বিয়ে হওয়ার পরপরই আসছে, তো আপনার কাছে জানতে চাচ্ছে যে তারা কোন ধরনের ফ্যামিলি প্ল্যানিং মেথড গ্রহণ করবে। আপনাদের কিন্তু নর্মালি এরকম কেস বেসিস ভাইবা আসে আর কি।
একটা কেস স্যারেরা বলে দেন, তারপরে ওই কেস ধরে ধরে উত্তর দিতে হয়। আচ্ছা, তারপরে আরেকটা যে শিশু কিশোর যারা থাকে তাদের এইচআইভি অ্যান্ড এইডস এই ধরনের ডিজিজ সম্পর্কে শিক্ষা দেওয়া, এটা কিন্তু একজন ফ্যামিলি মিডওয়াইফের অনেক বড় কাজ। কারণ কি, আপনি যদি হেলদি চাইল্ডহুড বা টিনেজ যদি না তৈরি করা যায়, তারপরে এই যে এইচআইভি এইডস এসটিআই এই ডিজিজ গুলো যদি প্রিভেন্ট না করা যায়, তাহলে কিন্তু একটা হেলদি মা পাওয়া যাবে না এবং হেলদি বেবি তো পাওয়াই যাবে না। এসডিজির দুইটা গোল আছে যেটা মা এবং শিশুর সাথে সম্পর্কিত। সেটা হচ্ছে, এক নাম্বার এসডিজির গোল 2 আর এসডিজির গোল 3। আপনাদের ভাইভাতে কিন্তু স্যাররা ডিরেক্টলি জিজ্ঞাসা করে, ওখানে কিন্তু সব প্রফেসররা থাকে, এমবিবিএস আমাদের যে প্রফেসর থাকে ডক্টর ওনারা থাকেন, তো ডিরেক্টলি বলে যে এসডিজি বলতে কি বুঝো, এসডিজির কোনো গোল কি আছে যেটা মা এবং শিশুর সাথে সম্পর্কিত। তো তখন কিন্তু আপনাদের এটা বলতে হবে যে এসডিজির 2 নম্বর গোলটা হচ্ছে মা এবং শিশুর পুষ্টি উন্নত করা এবং অপুষ্টির হার কমানো নিয়ে কাজ করতেছে। আর এসডিজি 3 এটা হচ্ছে মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হার কমাচ্ছে এবং অ্যাবর্শনটা যেন সেফ হয়, এবং একটা হচ্ছে সেফ ডেলিভারি। এটা একটু ভালো করে, স্পেশালি এসডিজি 3টা একদম ভালো করে পড়বেন। আচ্ছা, তারপরে হচ্ছে বেসিক কনসেপ্ট এবার আমরা একটু দেখবো। এখান থেকে আচ্ছা, এখান থেকে হচ্ছে ফার্স্টে আপনাদের ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান সম্পর্কে একটু ভালো আইডিয়া রাখতে হবে, যে ইন্টারনাল অর্গান কি কি, এক্সটার্নাল আমরা সবাই জানি যে ভালভা, লেবা মেজোরা, মাইনরা, ক্লাইটোরিস, ভ্যাজাইনার যে ওপেনিং, এটা কিন্তু হচ্ছে আপনার এক্সটার্নাল পার্টে পড়তেছে। আর ইন্টারনাল মধ্যে কি থাকে, ভ্যাজাইনা থাকে, ইউটেরাস থাকে, ফ্যালোপাইন টিউব, ওভারি। তো এগুলোর একটু ছোট করে আমরা ফাংশন জেনে নিব, যে ওভারি থেকে কি হয়, ওভাম আসে, ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনটা এখান থেকে রিলিজ হয়, সিক্রেট হয়। ফ্যালোপাইন টিউবে কি করে, ফ্যালোপাইন টিউব যে ওভামটাকে পাইলো এটাকে ইউটেরাসে নিয়ে যায়। এখানে মেইনলি কিন্তু ফ্যালোপাইন টিউবের যে ফ্যালোপাইন টিউব আছে যেটা, এটার অ্যাম্পুলাতে কিন্তু মেইনলি ফার্টিলাইজেশনটা হয়, স্পার্ম এখানে এসে মিলিত হয় ওভামের সাথে। হওয়ার পর যে জাইগোট ফর্ম করে, এই ফ্যালোপাইন টিউব এটাকে ইউটেরাসে নিয়ে যায়। ইউটেরাস কি করে, যে জাইগোটটা তৈরি হলো এখান থেকে ফিটাস তৈরি করে এবং ফিটাসের সুরক্ষা দান করে। তারপরে যখন প্রসবের সময় হয়, ডেলিভারির সময় আসে, এই সময়টাতে ইউটেরাস বারবার কন্ট্রাকশন করে করে বেবিকে বাহিরে আউট করার জন্য হেল্প করে। সার্ভিক্স এর কি কাজ, সার্ভিস হচ্ছে ইউটেরাস এবং ভেজানের মাঝখানে একটা, মানে কি বলবো, ব্রিজ হিসেবে কাজ করে। বেবি ডেলিভারির সময় সার্ভিক্সটা হচ্ছে ওয়ে হিসেবে কাজ করে, পাথওয়ে, রাস্তা হিসেবে কাজ করে। আর ভেজানা সেক্সুয়াল ইন্টারকোর্সের একটা অঙ্গ, প্লাস বেবি বের হওয়ার জন্য। আচ্ছা, পেলভিসের এটা একটু ইম্পর্টেন্ট আপনাদের জন্য, যে মায়ের পেলভিসের কয়টি বোন, কয়টি জয়েন্ট থাকে, লিগামেন্ট কয়টি থাকে। মায়ের হচ্ছে 4টি বোন ইনভলভ থাকে, এর মধ্যে 2টা হচ্ছে হিপ বোন, একটা স্যাক্রাম, একটা হচ্ছে কক্সিক্স। আর জয়েন্ট 4টা থাকে, লিগামেন্ট 6টি থাকে। এগুলো একটু ভালো করে পড়ে নেবেন। আর মায়েদের সবচেয়ে কোন পেলভিসটা ভালো ডেলিভারির জন্য, মানে উত্তম আদর্শ পেলভিস যদি বলা হয়, সেটা হচ্ছে গাইনিকয়েড পেলভিস বলা হয়। আর অ্যাবনর্মাল পেলভিসের একটু নাম জানতে হবে, কারণ আপনি অ্যাবনর্মাল পেলভিসের যখন নাম জানবেন, মার যখন আল্ট্রা রিপোর্ট দেখবেন, এএনসি চেক আপে আসবে, আপনি কিন্তু তখনই আইডেন্টিফাই করে ফেলতেছেন, আলাদা করে ফেলতেছেন যে এই মায়ের কিন্তু একটা ঝুঁকি আছে, যেহেতু এই মায়ের পেলভিসটা নর্মাল না। সেক্ষেত্রে অ্যাবনর্মাল পেলভিস কি কি, অ্যান্ড্রয়েড পেলভিস আছে, অ্যানথ্রোপয়েড পেলভিস, প্ল্যাটি প্ল্যাটিপিলয়েড পেলভিস আর কন্ট্রাক্টেড পেলভিস। এখানকার মধ্যে অ্যান্ড্রয়েড পেলভিসটা সবচেয়ে খারাপ। এছাড়া কন্ট্রাক্টেড পেলভিসও আছে। আচ্ছা, ফিটাল স্কাল থেকে আপনাদের পড়তে হবে যে ফিটালের পার্ট হচ্ছে ভল থাকে, ফেজ আর বেস, এই 3টা জিনিস থাকে। বোন থাকে কয়টা, প্যারাটাল 2টা, ফ্রন্টাল 2টা, অসিপিটাল 1টা, টেম্পোরাল 2টা। এগুলো জাস্ট জেনে যাবেন। আসলে ভাইভাতে যেটা হয় যে আপনার যেটি এক্সটার্নাল থাকবে ভাইবা বোর্ডের বা বোর্ড মেম্বার, ওনাদের উপর ডিপেন্ড করবে। অনেকে আছে যে এত ডিটেলসে যেতে চায় না, ওনারা জাস্ট বেসিক কথা জিজ্ঞাসা করে যে আপনি একজন মিডওয়াইফ হিসেবে কিভাবে, মানে নর্মাল ডেলিভারি করান, কিভাবে করাবেন, আপনি এমার্জেন্সিতে আছেন কিংবা আপনাকে মেডিকেল কলেজে দেওয়া হলো, অনেকগুলা মা আসছে, আপনি কিভাবে ডিল করবেন, এই ধরনের কেসগুলো জিজ্ঞাসা করে। কিন্তু কিছু কিছু স্যার আবার আছে অনেক ডিটেলসে গিয়ে জিজ্ঞাসা করে,
যে তোমরা তো নিউবর্ন নিয়েও কাজ করবে, নিউবর্নের কয়টা বোন থাকে, হ্যান ত্যান, এরকম আর কি অনেক সময় জিজ্ঞাসা করে। তো এখানকার একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে নিউবর্নের যে ফ্রন্টানেল আছে, ফ্রন্টানেল তো আমরা জানি। আমাকে কি দেখতে পাচ্ছেন আপনারা? একটু জানাবেন, আমি তাহলে আসলে বুঝাই দিতাম। হ্যাঁ আপু, দেখা যাচ্ছে। ওকে, অ্যান্টেরিয়র ফ্রন্টানেল হচ্ছে সামনের পার্টটুকু, এটা। আর পোস্টেরিয়র হচ্ছে পিছনের। অ্যান্টেরিয়রটা যে ডায়মন্ড শেপ থাকে বাচ্চাদের, ডেলিভারির সময় যে মোল্ডিং হয় না, একটা স্কাল আরেকটার উপর উঠে যায় যে। আপনারা কি নর্মাল ডেলিভারি কখনো করাইছেন বা দেখছেন কখনো? হ্যাঁ আপু, করাইছি তো, প্রতিনিয়ত করাচ্ছি এখনো। ও আচ্ছা, খুবই ভালো। আপনারা তো অনেক এগুলোতে এক্সপার্ট। আসলে আমার কোশ্চেন করাটা সিলি হয়ে গেছে। তো ওইখানে মোল্ডিং হয় না, ডেলিভারির সময় দেখা যায় বেবির এটা অনেক বড়, তো একটু চাপ দেওয়ার পর একটা গিয়ে আরেকটার উপর উঠে যায়। এটা উঠে যায় কারণ এই যে অ্যান্টেরিয়র ফ্রন্টালিতে তো গ্যাপ থাকে, পোস্টেরিয়র ফ্রন্টালিতেও গ্যাপ থাকে। এই গ্যাপটা থাকে মেইনলি এই জন্য যাতে ইজিলি ডেলিভারি করানো যায়, অবস্ট্রাকটিভ লেবার যেন না হয়। তো এই ফ্রন্টালিটা ক্লোজ হয় কখন? এটা হচ্ছে ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে অ্যান্টেরিয়র ফ্রন্টাল যেটা সামনের এই অনেক মা ভয় পায় যে বাচ্চার এই জায়গাটা অনেক নরম, যে তালুটা ফাঁকা থাকে কেন, নরম কেন, বা এখানে মনে হচ্ছে হাড় নেই, এরকম ভয় পায়। তো সেক্ষেত্রে মিডওয়াইফ হিসেবে তো আপনাদেরকে কাউন্সিল করতে হবে, তখন এটা বলতে হবে যে এটা ডেলিভারি সুবিধার জন্য এরকম। এটা 12 থেকে 18 মাসে ক্লোজ হয়ে যাবে, যদি তারপরও না হয় দেন ডক্টর দেখাইতে হবে। আচ্ছা, পোস্টেরিয়র ফ্রন্টাল যেটা আছে সেটা 8 থেকে 12 সপ্তাহের মধ্যেই ক্লোজ হয়ে যায়। এইটা হলো আপনাদের ভাইভাতে কিন্তু এই কোশ্চেনটা আসে, এটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, এবার হচ্ছে প্লাসেন্টা একটু দেখবো। প্লাসেন্টা কেমন হবে? বাচ্চার ওজনের 1/6 অংশ, মানে প্রায় 500 গ্রামের মতো হয়ে থাকে আর কি, হাফ কেজি। প্লাসেন্টা কি করে? বাচ্চাকে নিউট্রিশন দেয় এবং অক্সিজেন, মা যা খায়, মায়ের শরীরে যেরকম অক্সিজেন থাকে মায়ের ব্লাড থেকে সেরকম অক্সিজেন পায়। আচ্ছা, এবার মিনস্ট্রুয়াল সাইকেল দেখি আমরা। এটা তো সবাই আমরা জানি, মিনস্ট্রুয়াল সাইকেল কি একটা মেন্টালি, সরি, মান্থলি একটা সাইকেল হয় প্রত্যেক মাসে। এটা হচ্ছে ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়ামের লেয়ার আছে, এই লেয়ার থেকে শেড ডাউন হয়। এটা যদি এন্ডোমেট্রিয়ামের লেয়ার হয়, আমার হাতে এটা ইউটেরাসের লেয়ার যদি হয়, তো প্রত্যেক মাসে যে ওভামটা ভিতরে যায়, এই যে আমরা শুরুতে পড়লাম একটু আগে যে ফ্যালোপিয়ান টিউবে স্পাম, স্পামের জন্য তো ওভাম এসে ওয়েট করে, রাইট? ওভাম ওয়েট করে, দেন স্পাম তো আসে না। স্পাম যখন আসে না, এই ওভামটা ব্রেকডাউন হয়, ওভামটা ইউটেরাসে চলে যায়, এবং ব্রেকডাউন হওয়ার পরে ইউটেরাসের যে লেয়ারটা থাকে, এরকম লেয়ারটা শেডিং হয়, ব্রেকডাউন হয়। মানে পুরনো কোনো দেওয়াল যদি মানে হাত দিলে কেমন হয়, অনেক পুরনো দেওয়াল সব খুলে পড়ে না? তো ইউটেরাসে কিন্তু মানে মেইনলি মিনিস্ট্রুয়েশনের ব্যাপারটা এরকম যে লেয়ারটা শেডিং হয়, ব্রেকডাউন হয়, এন্ড দেন ব্লিডিং এর ব্লাড এবং মিউকাসের সাথে বের হয়ে আসে। এটাই মাসিক। আচ্ছা, মিনিস্ট্রেশন নর্মালি অন এভারেজ 28 ডেজ, কিন্তু কারো কারো ক্ষেত্রে 31 থেকে 35 দিনের হয়। আর ব্লিডিং থাকে 3 থেকে 7 দিন, কারো 3 দিন থাকে, কারো 5 দিন, 4 দিন, কারো 7 দিন থাকে। এর বেশি থাকলে এটা অ্যাবনর্মাল, অথবা এর কম হলেও অ্যাবনর্মাল। তো ভাইভাতে আপনাদের জিজ্ঞাসা করে যে কোন ফেজটা কতদিন থাকে। মিনিস্ট্রেশন মানে ব্লিডিং হয় 5 দিন, কারো কারো ক্ষেত্রে 7 দিন। তারপরে প্রলিফারেটিভ ফেজ। প্রলিফারেটিভ ফেজ হচ্ছে কি, যে এখন রেডি হয়। এখানে হচ্ছে যে পরবর্তীতে যে যে ওভাম আসবে এটার জন্য রেডি থাকে। ইউটেরাস তো আর বুঝতে পারে না যে স্পাম আসবে কিনা, রাইট? এখন হচ্ছে ম্যারিড বা আনম্যারিড হোয়াটএভার সবার ক্ষেত্রে ব্লিডিং হয়ে যাওয়ার পর ইউটেরাস তার লেয়ারটা আবার নতুন করে রেডি করতে থাকে, যে যদি এই মাসে যদি একটা স্পাম আসে, ওভাম সহ জাইগোট যদি আসে, তাহলে তো তাকে জায়গা দিতে হবে। এই জন্য সে হচ্ছে জায়গা তৈরি করে। তারপরে সেক্রেটারি ফেজ, এটা হচ্ছে 15 থেকে 28 দিন, এটা হচ্ছে জরায়ু গর্ভধারণের জন্য প্রস্তুত হয়। তাহলে ফার্স্টে 5 দিন বা 7 দিন ব্লিডিং হয়, হওয়ার পরে ইউটেরাসের লেয়ারটা রেডি হয়, এন্ড তারপরে থার্ড ফেজে, সেক্রেটারি ফেজে হচ্ছে জরায়ু গর্ভধারণের জন্য প্রস্তুত হয়। তো আমাদের ওভারি ক্ষেত্রে যে ফলিকুলার ফেজ এবং লিউটিয়াল ফেজ, এই দুটো একটু ইম্পর্টেন্ট। আমরা একটু দেখবো ফলিকুলার ফেজ। ওকে, ফলিকুলার ফেজ হচ্ছে মাসিকের প্রথম যেদিন ব্লিডিং শুরু হয় সেখান থেকে ওভুলেশন, মানে প্রথম 14 দিন মোটামুটি ফলিকুলার ফেজ বলা হয়। আর লিউটিয়াল ফেজ হচ্ছে 14 থেকে 28 দিন। ওভুলেশন মানে কি? ওভাম থেকে ওভারি থেকে যে ওভাম বের হয় সেটা হচ্ছে ওভুলেশন। এটা সাধারণত কখন হয়? মাসিক শুরু হওয়ার 14 দিন আগে ঘটে।
সো আপনার ডেলি যদি কার 28 দিনের সাইকেল হয়, তাহলে 14তম দিনটা হচ্ছে বেস্ট টাইম, যে সেই সময় ওভাম আউট হয়। তো অনেক সময় মায়েরা জিজ্ঞাসা করে যে কোন সময় ইন্টারকোর্স করলে বা ফিজিক্যালি ইন্টিমেট হলে ইজিলি কনসেপ্ট করব কিংবা কনসেপ্ট হওয়ার চান্সটা বেশি থাকে। তখন কিন্তু আপনাদের এটা বলতে হবে যে আপনার পিরিয়ডের যেদিন প্রথম দিন থেকে ধরে 14তম দিন, মানে এটা 28 দিনের সাইকেল হলে, কারো যদি আবার অনেক ক্ষেত্রে 30 দিন, কারো কারো 35 দিনের সাইকেল হয়, সেই ক্ষেত্রে হিসাব করে আর কি বলতে হবে। আচ্ছা, পিরিয়ড যে আমাদের হয়, আবার প্রেগনেন্সির টাইমে পিরিয়ড হয় না, এই হরমোন গুলা কিসের জন্য? তো মেয়েদের পিরিয়ডের জন্য যে হরমোন গুলা দায়ী মেইনলি, এটা হচ্ছে ফলিকুল স্টিমুলেটিং হরমোন একটা আছে, লিউটিনাইজিং হরমোন, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন। এগুলো একদম মানে মাথার মধ্যে রেখে দিবেন যে পিরিয়ডের জন্য কোন কোন হরমোন দায়ী। তো তো তার যদি পিরিয়ডের প্রবলেম হয়, দেখা যাচ্ছে যে ইররেগুলার পিরিয়ড কিংবা অনেক হেভি ব্লিডিং হয় কিংবা পিরিয়ড হচ্ছে না, তখন কিন্তু মেইনলি এই হরমোন গুলো চেক করে দেখা হয়। আচ্ছা, কিছু ভাইবার জন্য কিছু ইম্পর্টেন্ট টার্ম আর কি আমরা দেখি, যেগুলো আপনারা খুব ভালো করে জানেন, আমরা জাস্ট আর কি একটা ওভারভিউ করবো। মেনার্কি, মেনার্কি মানে হচ্ছে প্রথম যে পিরিয়ড হয়। তো 10 থেকে 15 বছর বয়সে, আহ, বাংলাদেশের ক্ষেত্রে বলা হয়েছে, বাইরের দেশে আবার দেখা যায় আরো আগে হয়। এটা হচ্ছে অনেক সময় এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে যে কোন এনভায়রনমেন্টে আছে, কেমন খাবার দাবার খাচ্ছে, ফিজিক্যাল গ্রোথ কেমন, এটাও ডিপেন্ড করে। আর মেনোপজ, মেনোপজ হচ্ছে পিরিয়ড একবারে অফ হয়ে যায়। তো বাংলাদেশে 45 থেকে 55, বাট দেশের বাইরে কিন্তু 60, 60 পর্যন্ত অনেক সময় 60 থেকে মেনোপজ হয়। আর বাংলাদেশে তো 45 থেকে 50-এর মধ্যে আর কি মেনোপজ দেখা দেয়। অ্যামেনোরিয়া, অ্যামেনোরিয়া মানে অ্যাবসেন্স অফ পিরিয়ড, মেনোরিয়া মানে হচ্ছে মিনিস্ট্রেশন। মানে অ্যাবসেন্ট, তো পিরিয়ড অফ থাকে। নর্মালি কখন অফ থাকে আমরা তো সবাই জানি, কনসেপ্ট করলে। বাট কনসেপ্ট ছাড়াও তো আরো কিছু কারণ আছে, শুধুমাত্র তো কনসেপ্টের জন্য পিরিয়ড অফ থাকতে পারে। আর কি কি কারণ থাকতে পারে? হরমোনাল যদি কারো ইমব্যালেন্স হয়, এই যে আমরা এখানে পড়লাম যে এই হরমোনগুলোর এফএসএইচ, লিউটিনাইজিং হরমোন, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, তো এই হরমোনের যদি ইমব্যালেন্স থাকে, থাইরয়েড ডিসঅর্ডার থাকে, এরকম কোনো থাকলে, তারপর কোনো স্ট্রেসে আছেন অনেক বেশি মেন্টালি আর কি, চাপের জন্য, তারপরে যদি নিউট্রিশনের অভাব থাকে শরীরে, খাবার দাবার খান না, আপনি একজন অ্যানিমিক মা, আর তারপরে আপনার পিসিওএস আছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে অ্যামেনোরিয়া দেখা দিতে পারে। মানে মোট কথা যে প্রেগনেন্সি ছাড়া আর কি কি কারণে হতে পারে? একটা হচ্ছে হরমোনের প্রবলেম, পিসিওএস ও সেম হরমোনাল ইমব্যালেন্স থেকে হয়। ম্যালনিউট্রিশন যদি হয়, আর কোনো কারণে স্ট্রেস নেয় যদি, স্ট্রেস নিলে পরে অনেক সময় পিরিয়ড বন্ধ হয়ে যায়, অনেক সময় আমার দেখা যায় যে 28 দিন বা 30 দিনের সাইকেল কমে এসে 10 থেকে 15 দিনে চলে আসে। তারপরে আমরা হচ্ছে দেখবো ডিসমেনোরিয়া, ডিসমেনোরিয়া সম্পর্কে তো সবাই জানি, পেইনফুল মিনিস্ট্রেশন। ওকে, তারপরে মেনোরেজিয়া মানে অনেক বেশি ব্লিডিং হয়। আর আচ্ছা, গর্ভাবস্থায় মাসিক কেন বন্ধ থাকে? গর্ভাবস্থায় হচ্ছে শরীরে কি হিউম্যান, বলেন তো, এসিজি যে হরমোনটা আছে, এটা অনেক বেশি বেড়ে যায়। এটা বেড়ে গিয়ে কি করে? এটা গিয়ে ওই যে ইউটেরাসের যে লেয়ার ছিল, এই লেয়ারটা তো ব্রেক ডাউন করে, দ্যাটস ওয়াই পিরিয়ড হয়। তো যদি এসিডির পরিমাণ বেশি বেড়ে যায়, তো এইটা এই লেয়ারটা, এটা হচ্ছে যদি আমার হাতে এটা যদি ইউটেরাসের লেয়ার হয়, এটা আর ব্রেক ডাউন করে না, এটা আস্তে আস্তে পুরো হতে থাকে। জাইগোট যে ভিতরে চলে গেছে, তো তখন ইউটেরাস মনে করে যে না, এখন আর ব্রেক ডাউন করা যায় না। ইউটেরাস তো মেইনলি প্রত্যেক মাসে এটার জন্যই রেডি হয়, সে তার লেয়ারকে নতুন করে তৈরি করে একটা জাইগোটের জন্য ওয়েট করে। তো ফাইনালি যখন একটা স্পার্ম আর ওভাম একসঙ্গে জাইগোট হয়ে ভিতরে যায়, তারপরে কিন্তু এসিজি বাড়তে থাকে শরীরে। ব্রেন থেকে সিগন্যাল আসে যে এসিজি বেশি বেশি সিক্রেট করতে হবে। এসিজি সিক্রেট করলে কি হবে, এইটা আর সহজে ব্রেকডাউন হবে না, এটা আস্তে আস্তে পুরো হবে। এর ফলে ভিতরে যে আহ এটা থাকবে, জাইগোট থেকে যে ফিটাসটা তৈরি হবে, এটা সেফলি থাকতে পারবে আর কি। আচ্ছা, তারপর কি সেফ পিরিয়ড কি? সেফ পিরিয়ড মানে যেই পিরিয়ডে ইন্টিমেট হইলে আর কনসেপ্ট করে না। সেফ পিরিয়ড হচ্ছে মাসিকের প্রথম 7 দিন এবং শেষের 7 দিন। অনেকের ক্ষেত্রে অবশ্যই এরকম হয় না। আচ্ছা, আমরা হিসাবটা এখানে একটা উদাহরণ সহ দিয়ে দিছি যে 28 দিনে যদি সাইকেল হয়, তাহলে 1 তারিখে যদি তার পিরিয়ড হয়ে থাকে প্রত্যেক মাসে, তাহলে প্রথম 1 থেকে 7 সেফ, 21 থেকে 28 আবার সেফ না, 10 থেকে 17 হচ্ছে রিস্কি। 10 থেকে 17 রিস্কি মানে কি বলেন তো? এই 10 থেকে 17 কিন্তু আবার কনসেপ্ট করার জন্য সবচেয়ে ভালো সময়।
সে যদি বলে যে আমি ইজিলি কনসেপ্ট করবো আমার পিরিয়ডের কোন দিনটাতে, এই যে মাঝের 10 থেকে 17 দিন। এখন যদি কারো 30 দিনের সাইকেল হয়, তাহলে প্রথমে 7 দিন আর শেষের 7 দিন বাদ দিতে হবে, দিয়ে মাঝের যে 14 16 দিন থাকলো, এই কয়দিন হচ্ছে কনসেপ্ট করার জন্য বেস্ট টাইম। তাহলে কনসেপশনের জন্য বেস্ট টাইম হচ্ছে ওভুলেশন যে হয় এটার 2 3 দিন আগে, এবং ওভুলেশনের যে দিনটা থাকে, ওভুলেশনের দিন হচ্ছে 14তম দিন বা মিডল আর কি, যার যেরকম সাইকেল। আমরা আসলে মেনলি 28 ধরে বলতেছি। আচ্ছা, কর্পাস লিউটেম কি, টার্মটা এটা জানার জন্য আর কি আপনাদের দেওয়া হয়েছে। তো ওভারি থেকে যে একটা ডিম্বাণু বের হইলো, হওয়ার পর তো ডিম্বাশয়ে, এটা যদি ডিম্বাশয় হয়, এখান থেকে লাইক একটা ডিম বের হলো, হওয়ার পর এটা তো লেয়ারটা ফাঁকা পড়ে থাকে। তারপর এটা কি হয়, একটা গ্ল্যান্ডে পরিণত হয়, এটাকে কর্পাস লিউটিয়াম বলে। সো কর্পাস লিউটিয়াম কি, এটা একটা গ্ল্যান্ড। এখান থেকে প্রজেস্টেরন হরমোন বের হয়। প্রজেস্টেরন হরমোন কখন বের হয়, যখন ওই ডিমটা বের হয়ে যায়। ডিমটা বের হয়ে গেল ডিম্বাণু থেকে, তারপরে যে বাহিরের লেয়ারটা, এটা গ্ল্যান্ডে পরিণত হলো, এবং এখান থেকে পরবর্তীতে প্রজেস্টেরন হরমোন সিক্রেট হয়। ফার্টিলাইজেশন তাহলে কি, ফার্টিলাইজেশন হচ্ছে যে ওভামটা আসছে, ওভাম আর বাহির থেকে যে স্পার্মটা যায়, এই দুটো যখন এক হয়, তখন এটাকে ফার্টিলাইজেশন বলা হয়। এটা কোথায় হয় ফার্টিলাইজেশন, বলতে পারেন? ফ্যালোপাইন টিউবে। হ্যাঁ, ফ্যালোপিয়ান টিউবের কোথায়? অ্যাম্পুলাতে। অ্যাম্পুলা, রাইট। ওকে, ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে হয় সবচেয়ে, এটা মানে ভালো করে জেনে রাখবেন। তাহলে যখনই স্পার্ম আর ওভাম এক হইলো, হওয়ার পর কি হলো, একটা জাইগোট তৈরি হলো। দুইটা মিলে ফার্স্টে একটা সেল থাকে, স্পার্ম আর ওভাম মিলে একটা সেল হয়। হওয়ার পর দ্রুত এটা ভেঙে দুইটা, দেন চারটা, তারপর 8টা 16 এভাবে বাড়তেই থাকে। তারপর আস্তে আস্তে হিউম্যান সেল তৈরি হয়। আচ্ছা, ফার্টিলাইজেশনের জন্য ডিম্বাণু এবং শুক্রাণু কতক্ষণ থাকে? আচ্ছা, স্পার্ম থেকে আপনার 72 ঘন্টা, দ্যাটস ওয়াই কিন্তু ইমার্জেন্সি পিল ইউজ করতে বলা হয়, যে 72 ঘন্টার মধ্যে যদি ইমার্জেন্সি পিল ইউজ করে, তাহলে দেখা গেল যে কনসেপশনটা প্রিভেন্ট করা যায় এই ক্ষেত্রে। আর ডিম্বাণু যেটা ওভাম, সেটা হচ্ছে ম্যাক্সিমাম আর কি 24 ঘন্টা জীবিত থাকে। তারপরে জাইগোটটা কি, তাহলে ওই যে স্পার্ম আর ওভাম তৈরি একসঙ্গে হয়ে যেটা হয়, সেটাই হচ্ছে জাইগোট। এখানে একটা সেলে 46টা ক্রোমোজোম থাকে, মায়ের থাকে 23টা, বাবার থাকে 23টা। ইমপ্ল্যান্টেশন কি, এবার হচ্ছে তাহলে আমরা একটু শুরু থেকে একটু বুঝি, যে একটা ওভারি থেকে একটা ওভাম বের হলো, হয়ে কোথায় গেল, ফ্যালোপিয়ান টিউবে। একটা স্পার্ম আসলো ওখানে, দুইটা এক হয়ে তৈরি হলো একটা জাইগোট। জাইগোট, জাইগোটটা মেনলি একটা সেল, এটা দ্রুত ভাঙতে থাকে। ভাঙতে থাকে মানে বিভাজিত হতে থাকে আর কি, 2টা থেকে 4টা, 8টা 16টা এরকম হয়। হওয়ার পর কি হলো, এটা এখন তো ইউটেরাসে যেতে হবে। যদি ফ্যালোপিয়ান টিউবে থেকে যায়, ওখানে বাড়তে থাকে, তাহলে কি হবে বলেন তো? আপনার কথাটা বুঝি নাই, একটু আরেকবার বলেন। আচ্ছা, স্পার্ম আর ওভাম এক হইলো, কোথায় এক হইলো, ফ্যালোপিয়ান টিউবে। হওয়ার পরে ওখানে সেলটা সঙ্গে সঙ্গে সেল বাড়তে থাকে। ফার্স্টে একটা সেল থেকে দুইটা হয়, 2টা থেকে 4টা, 8টা 16টা এইভাবে বাড়তে থাকে। তো এই যে জাইগোটটা এখন কোথায় যাবে, কোথাও তো যেতে হবে, না গিয়ে যদি ওই ফ্যালোপিয়ান টিউবেই থেকে যায়, তাহলে কি হবে? আমরা তখন এই কেসটাকে কি বলবো? আপু আমরা এটা তো তখন এটাকে ফ্যালোপাইন টিউব, এক্টোপিক প্রেগন্যান্সি। জি, এটাকে কি বলবো? এক্টোপিক প্রেগন্যান্সি, তখন হচ্ছে ফ্যালোপাইন টিউবটা ফেটে যাবে আর কি, জি, জাইগোটটা বড় হতে হতে তখন এটাকে আমরা এক্টোপিক প্রেগন্যান্সি বলবো। ইয়েস। ফাটবে যে, এটা আমরা বলবো না, কারণ কি আগে যদি ডায়াগনোসিস হয়, তাহলে তো আমরা মেডিসিন দিয়ে এটা ঠিক করতে পারবো। কিন্তু রাপচার, তখন ওটা রাপচার একটু প্রেগনেন্সিতে চলে যাবে। রাপচার হওয়ার বিষয়টা পরে, বাট আপনাকে যদি ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে, স্যার যে স্পাম ওভামটা কোথায় মিলিত হইলো, তো স্যার ফ্যালোপিয়ান টিউবে জাইগোট ফর্ম করলো, করার পরে কোথায় যাবে, ইউটেরাসে। যদি ইউটেরাসে না যায়, তাহলে কি হবে, একটোপিক প্রেগনেন্সি হবে। তখন আপনাকে বলতে পারে যে একটোপিক প্রেগনেন্সি ম্যানেজমেন্ট বলেন, বা একটোপিক প্রেগনেন্সি বলতে কি বোঝায়। একটোপিক প্রেগনেন্সি মানে ইউটেরাস বাদে অন্য যে কোনো জায়গায় যদি ইমপ্ল্যান্টেশন হয়, ইমপ্ল্যান্টেশনে লেগে যাওয়া, ওই জায়গাটা যে কোনো জায়গায় যদি লেগে যায়,
তো নর্মালি কি হয়, অ্যাম্পুলাতে হয় ফ্যালোপিয়ান টিউব, এছাড়া ওভারিতে হতে পারে, আর অনেক সময় অ্যাবডোমেনেও হতে পারে। আর যদি ওখানে থেকেই যায়, ডায়াগনোসিস করতে দেরি হয় বা অনেক পরে ডায়াগনোসড হয়, তখন রাপচার হতে পারে এটা। সবার ক্ষেত্রে যে রাপচার হয় এরকম না। রাপচার হলে কি হবে, ফ্যালোপিয়ান টিউবটা ওই পাশটা কেটে ফেলতে হবে। এখন দুইটার মধ্যে একটা টিউব কেটে ফেললে কি পরবর্তীতে ওই মায়ের আর কনসেপশন সম্ভব? রিস্ক থেকে যায়, অনেকের ক্ষেত্রে হয়, অনেকের ক্ষেত্রে হয় না আর কি। হুম। আমরা হয় না বলবো না, আমরা বলবো হ্যাঁ হয়, এটাই সম্ভব। হয়। কারণ একটা টিউব আছে, আপনার তো একটা টিউবে গেলে এনাফ। ওইখানে ওভাম যাবে, স্পাম ওখান থেকে বের হয়ে সরাসরি ইউটেরাসে চলে যাবে। আচ্ছা, ব্লাস্টোসিস মানে কি? ব্লাস্টোসিস হচ্ছে ওই যে আমি বলতেছি বারবার, স্পাম ওভাম এক হইলে হওয়ার পর সেল ডিভাইড হইতে থাকে একটা থেকে দুইটা, এন্ড ম্যাক্সিমাম 16টা হয়। 16টা হওয়ার পর যখন আরো বাড়তে থাকে, অনেক অসংখ্য সেল সেল হইতে থাকে, তখন যেটা হয় সেটা হচ্ছে ব্লাস্টোসিস্ট। ওটাকে বলা হয়, ওটা দেখতে একটা লিকুইড থকথকে জেলির বলের মতো লাগে, এটাকে ব্লাস্টোসিস্ট বলা হয়। ইমপ্ল্যান্টেশন ব্লিডিং, অনেক মা থাকে যে কনসিভ করার পরপরই হালকা একটু ব্লিডিং দেখা দেয়, যে বেশি তা না, প্যাড নিতে হচ্ছে না বা এক্সট্রা কোনো কিছু নিতে হয় না, বাট মা বলে যে স্ট্রেইন, মা যদি পেন্টি ইউজ করে তা পেন্টিতে ওটা দাগ দেখা যায়, কিংবা মা যখন ওয়াশরুমে যায় তখন দেখে যে গায়ে গায়ে হালকা একটু ব্লাড আসতেছে, ব্লাড লেগে যাচ্ছে। এটা কেন হয়? এই যে ফ্যালোপিয়ান টিউব থেকে জাইগোটা ইউটেরাসে গেল, গিয়ে লেগে যেতে গিয়ে অনেক সময় একটু ইউটেরাসের বেশি ভিতরে চলে যায়, তখন যে সূক্ষ্ম সেলগুলো থাকে, সেলে ইনজুরি হয়, ভেইনে ইনজুরি হয়ে যায়, সেখান থেকেই মেইনলি ব্লিডিং হয়, এটাকে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং বলা হয়। এখানে আমি কিছু অ্যাবনর্মাল ইমপ্ল্যান্টেশন দিছি, যে নর্মালি হইলে তো ব্লিডিং হয় না, এখন অ্যাবনর্মাল হয়েছে, যে মানে যেতে গিয়ে জাইগোটটা একটু বেশি ঢুকে গেছে। এরকম তিনটা কেস আমরা একটু দেখবো। একটা হচ্ছে প্লাসেন্টা অ্যাক্রিটা, প্লাসেন্টা ইনক্রিটা, আর প্লাসেন্টা পারক্রিটা। আপনারা কি এই নামগুলো আগে কখনো শুনছেন? আপনাদের ইয়েতে থাকার কথা যখন শুনেছেন, ওকে। তাহলে তো আমরা একটু দেখে নিই যে প্লাসেন্টা অ্যাক্রিটা কি। এটা হচ্ছে অনেক বেশি ওয়ালের সাথে অ্যাটাচ হয়ে যায়, মায়োমেট্রিয়াম যেটা আছে এটাকে একদম ভেদ করে ফেলে। আর প্লাসেন্টা ইনক্রিটা এটা আরো খারাপ, এটা আরো বেশি গভীরে চলে যায়। আর সবচেয়ে খারাপ হচ্ছে প্লাসেন্টা পারক্রিটা, এটা একদম পারফোরেশন করে, ইউটেরাসের দেওয়াল পারফোরেট করে ফেলে। ফলে তখন কি হবে, বের হইতে ইউটেরাসে অ্যাবডোমেনে চলে যাবে। বুঝেন নাই? প্লাসেন্টাতে মেইনলি হচ্ছে কি হবে, প্লাসেন্টা ক্রিয়েট হলো ইউটেরাসে, ওখানে গিয়ে প্লাসেন্টা তো লেগে যাবে। প্লাসেন্টা থেকেই তো মানে মায়ের খাবার দাবার সবকিছু বাচ্চার কাছে যাবে। তো এটা হচ্ছে লাগতে গিয়ে দেখা যায় ওয়ালে অনেক বেশি লেগে যায়, অনেক বেশি যদি লেগে যেতেই থাকে ভিতরে গেলে তখন কি হয়, ব্লিডিং শুরু হয়ে যায়। আচ্ছা, আমরা একটু কয়েকটা টার্ম দেখি আর কি। ডেসিডুয়া, এন্ডোমেট্রিয়াম যে আছে এটাকে ডেসিডুয়া বলা হয়। আচ্ছা, মেরুলা, ওই যে জাইগোট ফর্মটা বললাম না, যে দুইটা থেকে ভাঙতে ভাঙতে 16 তারপরে বেশি হয়, 16টা থাকা অবস্থায় এটাকে বলা হয় মেরুলা। এটা হচ্ছে তুত ফল দেখছেন না, বা ব্ল্যাকবেরি, এই টাইপের দেখতে হয় আর কি, তখন এটাকে মেরুলা বলা হয়। আচ্ছা, ট্রোপোব্লাস্ট হচ্ছে যে ব্লাস্টোসিস্ট যে হয় তারপরে যে প্লাসেন্টা তৈরি হয় মেইনলি, সেটা হচ্ছে ট্রোপোপ্লাস্ট বলা হয়। আর ক্রোমোজোম, এটা একটু ভালো করে মনে রাখবে যে মায়ের 23টা থেকে বাবারও 23টা থাকে। আর বাচ্চা ছেলে বা মেয়ে হবে এটার জন্য দায়ী কে? বাবা। ওকে, হ্যাঁ বাবা। এখন হচ্ছে এইটা কারণ কি, মায়ের থেকে সবসময় তো কি যায়, এক্স এক্স, তাই না? মায়ের তো ডাবল এক্স যায়, আর বাবার থেকে এক্স আসতে পারে, ওয়াইও আসতে পারে। এক্স ওয়াই। হ্যাঁ, এটা কিন্তু এজ এ মিডওয়াইফ হিসেবে আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ অনেক মা এসে আপনাকে হয়তো বা কমপ্লেন করবে যে ওনার অলরেডি 3টা মেয়ে আছে, 4টা মেয়ে আছে, তারপর আরো বাচ্চা নিতে চায়। কেন বাচ্চা নিতে চায়? কারণ তার হাজবেন্ড বা তার শ্বশুর বাড়ির লোকজন চায় যে ছেলে হোক, ছেলে বাচ্চা। তো এই যে এই জন্য তারা আরো বাচ্চা নিতে চায়, আরো বাচ্চা নিতে চায়। এতে কি হয়, মায়ের জীবনের ঝুঁকি বেড়ে যায়, বাচ্চার ঝুঁকি বেড়ে যায়, অ্যানিমিক বাচ্চা হয়, মা অ্যানিমিক হয়, প্রপার টেক কেয়ার করতে পারে না। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনাদের এটা কাউন্সিলিং করতে হবে। এই ক্ষেত্রে পার্টনার কাউন্সিলিং করতে হয়, ফ্যামিলি কাউন্সিলিং করতে হয়, ওই মায়ের যে হাজবেন্ড থাকবে ওনাকে কাউন্সিলিং করতে হবে, যে দেখেন ওর ছেলে বা মেয়ে হবে, এটা হচ্ছে সম্পূর্ণ বাবার উপর নির্ভর করবে। তো মা যদি অনেকবার বাচ্চা নিতে নিতে তাও হবে না,
অনেক ক্ষেত্রে আবার কি হয়, আরেকটা বিয়ে করতে চাই, মনে করে যে এই মহিলার সমস্যা, আমি আরেকটা যদি বিয়ে করি সেক্ষেত্রে ছেলে হবে। তো এটা কিন্তু মিডওয়াইফ হিসেবে আপনাদের জন্য কাউন্সিলিংটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আছে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন, এসিজি হরমোন সম্পর্কে বলা হচ্ছে যে এটা ইমপ্ল্যান্টেশন হওয়ার পর থেকে শরীরে সিক্রেট হতে শুরু করে। আমাদের যে মুহূর্তে ইমপ্ল্যান্টেশন হয়ে গেল, লাইক স্পাম ভিতরে আসছে, জাইগোট ফর্ম হলো, এটা ইউটেরাসের দেওয়ালে লেগে গেছে, এখন এসিজি হরমোন বেশি বেশি সিক্রেট হতে শুরু করে। এন্ড দ্যাটস ওয়াই কিন্তু প্রেগনেন্সির জন্য আমরা ফার্স্ট কনফার্মেশন টেস্টে বলি যে এসিজি। এসিজি টেস্ট করে যদি দেখা যায় যে হ্যাঁ পজিটিভ আসছে, তার মানে মা প্রেগনেন্ট আর কি, প্রাইমারিলি ধরা হয়। আমরা একটু পরে গিয়ে দেখবো যে আর কি কি আছে, কনফার্মেশন টেস্ট আছে। আচ্ছা, ফিজিওলজি অফ প্রেগনেন্সি মানে হচ্ছে মা প্রেগনেন্ট হওয়ার পর নর্মাল কিছু শরীরের পরিবর্তন আসে, যেটা স্বাভাবিক। মা একটু হেলথ বেড়ে যাবে, অনেক সময় ফেসে মেলাজমা দেখা যায়, তারপরে ব্রেস্ট বড় হয়ে যায়, মর্নিং সিকনেস হয়, তারপর মুডের চেঞ্জ আসে, এরকম অনেক কিছু চেঞ্জ আছে, and যেটা খুবই নর্মাল। হ্যাঁ, এটা হচ্ছে নর্মাল একটা ফিজিওলজি। তো আমাদের অ্যাজ এ মিডওয়াইফ আমাদের কিন্তু নর্মাল ফিজিওলজি গুলো জানতে হবে। আদারওয়াইজ অনেক মা এটা নিয়ে ডিপ্রেশনে ভোগে যে আমি আগের মতো না, আমি খেতে পারছি না, আমার পছন্দের খাবার খেতে পারছি না, আমার পছন্দের ড্রেস পরতে পারছি না, আমাকে আর আগের মতো সুন্দর লাগছে না, এই যে একটা সাইকোলজিক্যালি একটা ক্রাইসিসে ভোগে, মেন্টাল ক্রাইসিসে, এই সাপোর্টটা কিন্তু দিতে হবে আমাদের। তো এই জন্য আমাদের আসলে এই জিনিসটা জানতে হবে, তাদেরকে বোঝায় বলতে হবে যে এটা খুব স্বাভাবিক, আপনি ডেলিভারির পর আবার আগের জায়গাতে ফিরে যেতে পারবেন চাইলে। নর্মাল কি কি থাকে দেখা যায়, আমরা হচ্ছে কিছু হরমোন আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট যে কোন কোন হরমোন আর কি কোন একজন মা প্রেগনেন্ট হওয়ার জন্য দায়ী। তার মধ্যে একটা এসিজি আছে, প্রজেস্টেরন, ইস্ট্রোজেন, রিল্যাক্সিন। আচ্ছা, এই হরমোনের ফাংশন গুলো আবার দেওয়া আছে, এত ডিটেলস না যাই, ঠিক আছে। আচ্ছা, কার্ডিওভাস্কুলারে কিছু চেঞ্জ আসে, কার্ডিওভাস্কুলার তো এটা খুবই ইম্পর্টেন্ট যে মায়ের হিমোগ্লোবিন হঠাৎ করে কমে যায়। একজন মা ডেলিভারির আগে ধরেন, আমি সরি ডেলিভারি না, কনসেপ্ট করার আগে ধরেন 14 ছিল হিমোগ্লোবিন, মা কনসেপ্ট করার পর হঠাৎ করে হিমোগ্লোবিন 10-এ চলে গেল। কেন? কারণ মায়ের শরীরে রক্ত যা আছে তাই তো, কিন্তু বাচ্চার শরীরে প্লাজমা তো অ্যাড হয়ে গেছে, প্লাসেন্টার মাধ্যমে তো ব্লাড পাচ্ছে, অক্সিজেন নিউট্রিশন সব পাচ্ছে, কিন্তু মায়ের শরীরে তো আলাদাভাবে হিমোগ্লোবিন তৈরি হয় নাই। যে হিমোগ্লোবিনটা আগে থেকে ছিল, এটার মাঝে প্লাজমাটা অ্যাড হলো। হরমোন মানে কি, একটা জিনিস হচ্ছে ঘন একটা জিনিসে আপনি পানি মিশিয়ে দিলেন, এক গ্লাস শরবতে সে 2 চামচ আপনি চিনি অ্যাড করছেন, এখন এক গ্লাসের জায়গায় আপনি আরো হাফ গ্লাস পানি অ্যাড করলেন, তাহলে কি হবে, চিনির পরিমাণ কমে আসবে না? ঘনত্ব বাড়বে, পানির পরিমাণ বাড়বে, কিন্তু চিনি তো কমে আসবে। তো মায়ের শরীরে এক্স্যাক্টলি এটাই হয়, যে প্লাজমার পরিমাণটা বেড়ে যায়, এন্ড দ্যাটস ওয়াই হিমোগ্লোবিন কমে আসে। এন্ড তারপর হার্ট রেট বেড়ে যায়, মার শ্বাসকষ্ট হয়, এন্ড শরীরে অক্সিজেনের চাহিদা বেড়ে যায়, কারণ মাকে তো ভিতরে আরেকটা জীবন, একটা বাচ্চাকে সাপোর্ট দিতে হয়। এন্ড তারপর সাধারণত হচ্ছে মায়ের অক্সিজেনের চাহিদা বেড়ে যায়, শ্বাস নিতে কষ্ট হয়, বিশেষ করে লাস্ট ট্রাইমেস্টারে। তারপরে ডাইজেস্টিভ সিস্টেমে কি হয়, মর্নিং সিকনেস দেখা দেয় মায়ের হচ্ছে, এইসিজি যে হরমোন আছে, এস এইসিজি এইসিজি হরমোনটা বেড়ে যাওয়ার কারণে মায়ের হচ্ছে বমি বমি ভাব হয়, আমরা এটাকে মর্নিং সিকনেস, ধরো কনস্টিপেশন বেড়ে যায়। তো মার দেখা যায় যে প্রজেস্টেরন যে হরমোন থাকে, এটা পেরিস্টালসিস মুভমেন্ট, আমাদের যে নাড়ি ভুঁড়িতে যে মুভমেন্ট হয়, খাবার দাবার যে আমরা মুখে খাইলাম, গিলে ফেললাম, স্টোমাক থেকে যে যে অ্যানাস হয়ে বের হয়ে যায়, এটার মুভমেন্টের জন্য প্রজেস্টেরন দায়ী। তো প্রজেস্টেরন তো শরীরে অনেক বেড়ে যায়, শরীরে এটা বেড়ে গেলে এই মুভমেন্টটা কমে যায়, যার ফলে কনস্টিপেশন হয়। তো এই ক্ষেত্রে মাকে আপনারা কাউন্সিলিং করবেন যে যেসব ল্যাক্সেটিভ খাবার আছে, যেগুলো খাইলে স্টুল সফটনার হিসেবে কাজ করে, এই ধরনের খাবার খেতে হবে, লাইট ব্যায়াম করতে হবে, তাহলে ইজিলি কনস্টিপেশনের এইটা প্রিভেন্ট করতে পারবে। আর মর্নিং সিকনেস প্রিভেন্ট করার জন্য অ্যাজ এ মিডওয়াইফ আপনি কি অ্যাডভাইস দিবেন? মর্নিং এ উঠে প্রথমে ব্রাশ করবে না, জাস্ট পানি দিয়ে কুলি করে কিছু একটু খেয়ে পানি খাবে, দেন ব্রাশ করতে হবে। এটা মর্নিং সিকনেস প্রিভেন্ট করার জন্য অনেক কাজে দেয় আর কি, এটা রিসার্চের কথা, আমি বলতেছি না। তারপর হচ্ছে হার্টবার্ন, মায়ের হচ্ছে অ্যাসিডিটি, অনেক অ্যাসিডিটি বেড়ে যায়, কারণ কি স্টোমাকের খাবার দাবার স্টোমাকের নিচে তো এসে ফিটাস জায়গা নিতে থাকে, তো অ্যাসিডটা ইজিলি চলে আসে উপরে,
বুকের দিকে উঠে চলে আসে, এই জন্য মুখ জ্বালাপোড়া করে। আর অনেক মা হচ্ছে পিকা পিকে মানে শুরু করে। পিকে একটা মানে অভ্যাস যে অদ্ভুত কিছু খাবার খাই, খাওয়ার প্রতি আগ্রহ বেড়ে যায় হঠাৎ করে। অনেক মা মাটি খায়, পোড়া মাটি খায়, তারপর চক খাইতে চায়, চুন। অনেক মাকে দেখছি সাবানের গন্ধ শোকে সাবান খায়। আমি একজন মাকে চিনি যে উনি আদা খাইতো, খালি উনি ওনার প্রেগনেন্সির সময় ওনার আদা খেতে ভালো লাগতো। আবার এটা হচ্ছে এগুলোকে পিকা বলে, মানে এগুলো খাবার না, নর্মালি খাবার না, বাট একজন মায়ের প্রেগনেন্সির এই টাইমটাতে বেশি বেশি এটা খেতে ইচ্ছা করে, একটা ক্রেভিং কাজ করে। অনেক মা কিন্তু অনেক বেশি মিষ্টি খায়, ঝাল খায়, এটা কিন্তু পিকা না। পিকা মানে আপনার বুঝতে হবে যে এমন কিছু খাইতে ইচ্ছা করে বা মা খায় যেটা আসলে খাবার হিসেবে গ্রহণযোগ্য না। এখানে বলা আছে বরফ খায়। বরফ বলতে নট আইসক্রিম, যে সাদা যে আইস থাকে, মানে আমরা কি বলবো আইস কিউব যেগুলো, এই ধরনের খাইতে চায় আর কি। আচ্ছা, ইউটেরাসের কিছু চেঞ্জ আসে অবভিয়াসলি। ইউটেরাসের কি কি হয়, ইউটেরাসের ওজন বেড়ে নর্মালি কত থাকে 50 থেকে 60, এটা বেড়ে 1 কেজির মতো হয়ে যায়। আর এটা একটা নাশপাতি থাকে, এটা একটি নাশপাতির মতো থাকে গোলাকার, এখান থেকে পরে বড় হয়ে যায়। আচ্ছা, কুইকেনিং মানে আমরা, আপনারা আশা করি সবাই জানেন যে মা প্রথমবার যখন ফিল করে যে বাচ্চা নড়াচড়া করতেছে, পেটে যে একটা লাথি দেয়, ফিল করতে পারে, ফার্স্ট মুভমেন্ট আর কি বাচ্চার, এটাকে কুইকেনিং বলে। আহ, যে মা প্রাইমি মা প্রথমবারের মতো কনসেপ্ট করছে, তো এই মা দেখা যায় একটু দেরিতে টের পায়। এই ক্ষেত্রে 18 থেকে 20 সপ্তাহ লাগে। আর মাল্টি গ্রাভিডা যে অলরেডি মা হয়েছে, তো ওনার তো এক্সপিরিয়েন্স আছে, তো এনারা হচ্ছে 16 থেকে 18 সপ্তাহের মধ্যে বুঝতে পারে। প্রেগনেন্সিতে ওজন বেড়ে যায় কতখানি, এটা খুবই ভালো করে মাথায় রাখবেন। ওকে, প্রেগনেন্সিতে 11 থেকে 16 কেজির মতো ওজন বেড়ে যায়। এর কম বাড়লে কি বুঝবো, বাচ্চার লো বার্থ ওয়েট, বেবি ডেভেলপ করছে। আর যদি 16 কেজিরও অনেক বেশি বাড়ে, তাহলে দুইটা হতে পারে, যে একাধিক বাচ্চা আছে, অথবা পলিহাইড্রামিয়াস হয়েছে, কিংবা অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে। আচ্ছা, এবার চ্যাডউইক সাইন আমরা পড়ি একটু, মানে আরো কিছু চেঞ্জ আসে কি কি। এগুলো তো আমরা ওভারঅল কিছু সাইন বললাম, এখন কিছু নির্দিষ্ট আমরা সাইন বলবো, যে এটা হচ্ছে শুধুমাত্র প্রেগনেন্সি টাইমে দেখা যাবে। চ্যাডউইক সাইন হচ্ছে ভ্যাজাইনাল, যে ভেজানার পাশে যে ভেইন গুলো থাকে, এগুলো নীলচে বা বেগুনি হয়ে যায়, কারণ এগুলোতে অনেক বেশি ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। আর তারপর গোডেল সাইন যেটা আছে, জরায়ুর যে মুখটা এটা নরম হয়ে যায়। তারপর হ্যাগার সাইন, এটা হচ্ছে জরায়ুর নিচের যে অংশটা থাকে, এটা সফট হয়ে যায়। এগুলা সফট হলে কি হবে, এটা সফট হলে ইজিলি এই কন্ট্রাক্ট করবে না, কন্ট্রাক্ট করলেই তো অ্যাবর্শন হয়ে বাচ্চা বের হয়ে চলে আসবে। দ্যাটস এগুলো খুব সফট হয়ে বাচ্চাটাকে, যে ফিটাস থেকে এটাকে আটকে রাখে খুব মোলায়েম ভাবে আর কি। আদার্স টাইমে কিন্তু অনেক হার্ড হয়ে থাকে। তারপর লিনিয়ার নাইগ্রা, এটা হচ্ছে যে অ্যাবডোমেন বরাবর, পেটের মাঝ বরাবর, নাভি থেকে একটু উপরে আর নাভি থেকে পিউবিক এরিয়া পর্যন্ত একটা পেটের মাঝখানে একটা কালো দাগ দেখা যায়। আচ্ছা, মেলাজমা যেটা হয়, ক্যালোজমা বলা হয়, ফেসে দেখা যায় অনেক সময় বাটারফ্লাই এর মতো স্পট পরে মায়ের। এই স্পটটা আবার কিন্তু প্রেগনেন্সি পরে, ডেলিভারি পরপরই দেখা যায় যে 2 মাস 4 মাস পর পর আপনি আপনি সেরে যায়। অনেকের ক্ষেত্রে আবার থেকে যায়, বাট নর্মালি সেরে যায় আর কি। আচ্ছা, আপনারা কি, আমার অনেক দ্রুত করে ফেলতেছি কারণ আপনাদের আসলে অনেক লম্বা একটা লেকচার, 1 ঘন্টা হয়ে গেছে, বাট 2/3 পড়া হয় নাই। আপনারা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন, কথা কি অনেক বেশি ফাস্ট হয়ে যাচ্ছে? না আপু, ঠিক আছে। আচ্ছা, বুঝতে না পারলে বা অনেক দ্রুত কথা হলে আমাকে একটু বলবেন, ঠিক আছে? আচ্ছা, ফান্ডাল হাইট, এটা তো আপনারা আমাদের চেয়ে বেশি ভালো এক্সপার্ট পারেন, আমি মিডওয়াইফ না। আমি আসলে ফান্ডাল হাইট ফিতে ছাড়া কখনো মেজার করি নাই, টু বি অনেস্ট। আর যারা দেখতাম আপনাদের মতো এক্সপার্ট বা আমাদের সিনিয়র আপুরা, ওনারা জাস্ট 2 হাত দিয়ে ধরে দেখে বলে দিত যে বেবির পজিশন কি, কত সপ্তাহ হয়েছে। তো তার মানে হচ্ছে ফান্ডাল হাইট দেখার দুইটা আছে, যে একটা আঙুল আর একটা হচ্ছে ফিতা বা টেপ দিয়ে। এগুলো একটু আপনারা ভালো করে দেখে নেবেন যে 12 সপ্তাহে কেমন থাকে। আঙুল দিয়ে যদি দেখা হয়, আঙুল দিয়ে কিভাবে দেখা হয় বলেন তো, একটা পাশ দিয়ে চাপ দিয়ে রাখা হয় নিচের দিকে, পিউবিক এরিয়ার দিকে আর কি, চাপ দিয়ে ধরে দেখতে হয় যে বাচ্চার মাথাটা কোন দিকে আছে বা ব্যাক কোন দিকে, পজিশনটা বোঝার চেষ্টা করা হয়। আর তারপর 2টা হাত চেপে ধরে মনে হয় এটা মেজার করে না।
আমি আসলে এইভাবে করি না, আপনারা করছেন কিনা একটু শেয়ার করেন। বাকিরা একদম চুপ। আর কে কে আছে দেখি। আপু, আপনারা আমরাও হচ্ছে এই হাত দিয়ে এত বেশি মানে মেজারমেন্ট করে ওইরকম বলতে পারি না যে এটা হচ্ছে কত উইক চলতেছে বা কি। আমরা হচ্ছে ওই যে এই ফিতা বা ফিতা টেপ ফিতা যেটা আছে ফিতা ওটা আছে। দিয়ে মাপি। হ্যাঁ, আর এমনি হচ্ছে ফিটার ফিটার পার্ট হচ্ছে আমরা হাত দিয়ে ইয়ে করতে পারি যে কোন দিকে করতে ফিটার পারেন। পার্ট কোনটা আছে আর কি, হেড কোন আচ্ছা দিকে আচ্ছা, বা লেগ। হ্যাঁ, ঠিক আছে। ভাইবা করে গিয়ে তো আমি এটা বলতে পারবো না যে স্যার আমি আসলে ফিতা দিয়ে এক্সপার্ট, আপনার কাছে স্যার বলবে ফিতা নেই, একটা মা আসছে, তখন আপনি কিভাবে চেক করবেন? তো তখন সেটার জন্য এখন আমরা আর কি একটু জেনে নিব যে 12 সপ্তাহে সিম্পাইসিস পিউভিস যেটা আছে এই পর্যন্ত থাকে দিনে। তখন আপু হচ্ছে ওই যে আমরা হাত দিয়ে একবার হচ্ছে বলেন। আপু সরি। ওই যে আমরা হচ্ছে আহ, আহ, চেষ্টা করি যে হচ্ছে কত আহ, নাভি পর্যন্ত দেখি যে নাভি পর্যন্ত গেছে কিনা। যদি নাভি পর্যন্ত যায় তখন আমরা সেটাকে 20 বা 22 সপ্তাহ হিসাব করি। তারপর হচ্ছে ওটা থেকে যদি তার উপরে বা নিচে যায় তখন আমরা উইক্সটা বের করে ওনাদেরকে বলি আর কি। ও আচ্ছা, না আপনাদের মেজারমেন্টও কিন্তু অনেকটাই ঠিক আছে। আমরা যেরকমটা এখন করবো আপনি অনেকটা ওইরকমই বলেছেন। তো 12 সপ্তাহে হচ্ছে সিম্ফাইসিস পিউবিস পর্যন্ত থাকে। 16 সপ্তাহে সিম্ফাইসিস পিউবিস থেকে নাভির একদম মাঝখান বরাবর। আর 20 থেকে 22 সপ্তাহ যেটা হচ্ছে ঠিক উপরের অংশ, জলের উপরের অংশ, নাভি বরাবর আর কি থাকে। 24 সপ্তাহে নাভি থেকে 2 আঙ্গুল উপরে যাবে। 28 সপ্তাহে হচ্ছে নাভি থেকে যে জাইফয়েড স্টার্নাম যেটা আছে, জাইফয়েড প্রসেস, স্টার্নামের লেস মানে মাথাটা, জাইফয়েড প্রসেস তো আপনারা চিনেন না? স্টার্নামের শেষ নিচের অংশটুকু যেটুকু থাকে এইটার এই বরাবর থাকবে। আর 32 সপ্তাহ হচ্ছে জাইফয়েড প্রসেস থেকে 3 আঙ্গুল নিচে থাকে। আর 36 সপ্তাহে জাইফয়েড প্রসেস থেকে একদম মানে নিচের দিকে নেমে আসে। লাস্টের দিকে এসে নেমে যায় কেন বলেন তো? এতক্ষণ ধরে 32 সপ্তাহে দেখা যায় মানে বাড়তেই আছে বাড়তেই আছে। তো লাস্টের সপ্তাহে এসে কেন, লাস্ট ট্রাইমেস্টারে কেন কমে যায়? আপু ডেলিভারির সময় তো হচ্ছে বাচ্চা নিচের দিকে নামতে শুরু করে, তখন বাচ্চার মাথা হচ্ছে পেলভিক ইয়ে একদম যেটা ভাই, আছে ঠিক ওটার মধ্যে বলছেন আপনি। ঢুকে। 40 সপ্তাহের দিকে জ্বরে আবার কিছুটা নেমে 32 সপ্তাহের আগের জায়গাটাতে আসে। মাথা তখন দেখা যায় পেলভিসে নেমে আসে। আপনি, আপনাদের খুব ভালো আইডিয়া আছে। আশা করি আপনারা ভাইভাতে এই নলেজটা কাজে লাগাইতে পারবেন। অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশি মিডওয়াইফরা কিন্তু অনেক এক্সপার্ট। আমার অনেক ছোট বোন আছে, স্টুডেন্ট আছে, ওরা হচ্ছে মিডওয়াইফ, ওরা আমার চেয়ে অনেক ভালো জানে, অনেক ভালো জানে, অনেক কিছু বোঝে। আর আপনারা তো সবসময় প্র্যাকটিক্যালি করেন, তো দেখা যায় আপনারা অনেক এক্সপার্ট। আশা করছি ভাইভাতে ভালো কিছু করবেন। আপনারা সব জানেনই, আমি জাস্ট এগুলো একটু তুলে ধরছি আপনাদের রিভিউ করার জন্য। আচ্ছা, ফিতা বা ইঞ্চি দিয়ে যেটা করেন, আমরা মাকে আগে কি করি? আগে মাকে কিন্তু অবভিয়াসলি কাউন্সিলিং করতে হবে যে এটা করবো, এইভাবে শুইতে হবে না। আর হুট করে আপনি মাকে বললেন এই আপনি আসছেন শুয়ে পড়েন টেবিলে, সে কিন্তু কনফিউজড হয়ে যাবে যে কেন শুইতে বলছে, কি করবে। তো সেক্ষেত্রে পুরো প্রসেসটা আগে বুঝিয়ে বলতে হবে যে এই যে আপনার কত সপ্তাহ বা কতদিন চলতেছে, এটা দেখার জন্য আমি দেখবো যে সপ্তাহ অনুযায়ী আপনার ইন্টারেস্ট ঠিকঠাক ভাবে বাড়তেছে কিনা, জ্বরের কি অবস্থা বা বেবির পজিশন কেমন, এটা দেখার জন্য। পরে তারপরে শোয়াই দিয়ে টেপ দিয়ে যেভাবে মেজার করেন আর কি। এইখানে একটা আছে, আপনারা এটা করেন কিনা যে 28 সেন্টিমিটার হলে 28 সপ্তাহ, 24 সপ্তাহের পর থেকে আর কি, যে 24 সপ্তাহ 26 সেন্টিমিটার মানে 26 সপ্তাহ, এরকম কি হয় আদৌ? মানে এটা কি রেলিভেন্ট কিনা তাই বলছি। হ্যাঁ আপু, হয় অনেকের ক্ষেত্রে হয় না, ওই যে যাদের হচ্ছে বিগ বেবি থাকে ওনাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়, বাট টুইন প্রেগনেন্সিতে আসলে এটা হয় না। আর এমনি নর্মালি সবার ক্ষেত্রেই হয়। আচ্ছা, এটাকে কিন্তু ম্যাকডোনাল্ডস রুল বলে। আচ্ছা, এটা স্যার হয়তো বা জিজ্ঞাসা করতে পারে ভাইবা বলে যে আপনি বলেন তো ম্যাকডোনাল্ডস রুল বলতে আপনি কি বোঝেন, বা আপনি এটা শুনছেন কিনা। শুনেছেন কিনা স্যার জিজ্ঞাসা করেন, ডিরেক্টলি বলে যে আপনি ম্যাকডোনাল্ডস রুল বলতে কি বুঝেন। আর ভাইবা বোর্ডে আপনাদের কারো কি বিপিএসসি বোর্ডে বসার অভিজ্ঞতা আছে আগে কখনো? না আপু, এটাই আমাদের প্রথম। আচ্ছা,
ভাইবা বোর্ডে কিন্তু হচ্ছে একসাথে 3 জন কিংবা 4 জনের মতো থাকে এক্সটার্নাল, অনেক বড় রুমে বসায় নেয়, অনেক দূরে থাকে। সো ভাইবা বোর্ডে অনেক কনফিডেন্সের সাথে কথা বলার চেষ্টা করবেন। এই যে আমার সঙ্গে যেরকম আপনারা বলতেছেন, আমি আজকে তো আপনাদের সঙ্গে ফার্স্ট ক্লাস, তো এইটুকু অল্প সময়ের মধ্যে কিন্তু আমি বুঝতে পারতেছি যে আপনারা অনেক কিছু জানেন। তো ওইখানে গিয়ে ভয় পাওয়া যাবে না, ভাইবা বোর্ডে মেইনলি কনফিডেন্স দেখে, যে আপনি আসলে আপনি না পারলেও খুব স্মার্টলি বলবেন যে ও সরি, আমার আসলে এই মুহূর্তে মনে পড়ছে না, আমি এটা জানি কিন্তু আমার মনে পড়ছে না। আপনি এটাই বলবেন, কখনোই বলবেন না যে সরি আমি তো এটা জানি না, আমি তো কখনো শুনিনি, আমি তো এটা বুঝি না। আর প্রশ্ন না বুঝলে কনফিডেন্সের সাথে জিজ্ঞাসা করবেন যে সরি স্যার বা ম্যাম, আমি প্রশ্নটা বুঝতে পারিনি, দয়া করে আরেকবার বলেন। বা যদি ইংলিশে বলেন না বুঝলে ম্যাম বুঝি না, একটু বাংলায় বলেন। আপনি যেভাবে, আপনি কিন্তু প্রশ্ন না বুঝে উত্তর দিবেন না। অনেক সময় দেখা যায় প্রশ্ন না বুঝে উল্টাপাল্টা উত্তর দিলে এক্সটার্নাল এটা কিন্তু ভাইবা বোর্ডের মেম্বার এটা বাজে হিসেবে দেখেছে, কি ব্যাপার আমি প্রশ্ন কি করছি সেটাই বোঝে নাই, বা হয়তো বা আপনি ভুলভাল উত্তর দিবেন, উনি আপনার নেগেটিভ মার্কিং করবেন। তো ভাইবা বোর্ডে এরকম ডিরেক্টলি জিজ্ঞাসা করতে পারে যে আচ্ছা ম্যাকডোনাল্ডস রুল বলতে কি বোঝেন আপনি। তখন বলতে হবে যে আমরা যখন মেজারমেন্ট করি তখন এত সপ্তাহে এত, নর্মাল প্রেগনেন্সির ক্ষেত্রে। তারপরে যে আমাকে যেটা বললেন এইভাবেই বলবেন, যে যদি টুইন প্রেগনেন্সি থাকে, তারপরে ম্যাক্রোসেমিয়া থাকে, হাইড্রোসেফালিসের বেবি থাকে, এই ধরনের ক্ষেত্রে এইটা হয় না, এই রুলসটা কাজে দেয় না, এটা শুধুমাত্র নর্মাল প্রেগনেন্সি ক্ষেত্রে। আচ্ছা, তো মায়ের এসব আমরা যখন মেজারমেন্ট করব তখন কি করতে হবে, মাকে আগে বলতে হবে যে আপনি প্রস্রাব করে আসেন, কারণ মূত্রথলি যদি ফাঁকা না থাকে তাহলে তো অ্যাবডোমিন আরো বেশি বড় থাকবে না। তারপর মাকে সুপাইন পজিশনে শোয়াই দিতে হবে, এবং মার অবভিয়াসলি প্রাইভেসি মেনটেন করতে হবে, স্ক্রিনিং করতে হবে, প্লাস শুধু অ্যাবডোমিনটুকু মেজার করতে হবে। আর আপনি বলতেছেন কাজের সুবিধাতে একদম পুরা জামা সরাই ফেললেন বা অনেকে খুলতে বললেন, সেক্ষেত্রে কিন্তু মা অনেকটা অকওয়ার্ড ফিল করবে, তাই না? পরবর্তীতে দেখা যাবে পরের চেকে আর আসবেই না, বলবেন না ওখানে গেলে এরকম করে এরকম করে। তো এই জিনিসটা আমাদের আসলে একটু খেয়াল রাখতে হবে। আর ফান্ডাল হাইট আমরা কেন মাপবো? ফান্ডাল হাইট দেখলে ইজিলি বোঝা যায় যে সপ্তাহ অনুযায়ী গ্রোথ ঠিক মতো হচ্ছে, কম হচ্ছে নাকি বেশি হচ্ছে, এটা দেখা যায়। তারপরে পলিহাইড্রোমিয়াস আছে কিনা, অলিগোহাইড্রোমিয়াস আছে কিনা, টুইন প্রেগনেন্সি আছে কিনা, তো এই জিনিসগুলো ইজিলি বোঝা যায়। আচ্ছা, তারপরে 36 সপ্তাহের পরে যে আপনারা তো বললেন 40 সপ্তাহে ফান্ডাল হাইট কমে যায় কেন, কারণ ওই যে হেডটা এঙ্গেজ হয়, নিচের দিকে নেমে আসে যে বেবি উপর থেকে, দ্যাটস ওয়াই হাইট কমে আসে। প্রেগনেন্সি ডায়াগনোসিস করার জন্য কিছু সাইন আছে, প্রিজাম্পটিভ সাইন, যেগুলো মা আর কি ফিল করে, বা প্রথমে মা আপনাকে এসে জানাবে যে আমার অনেক মা তো দেখা যায় যে প্রেগনেন্সির জন্য আসে না, দেখা যায় মেডিসিনের ডক্টর বা নর্মাল একটা ডক্টরের কাছে গিয়ে বলতেছে আমার খাবারের রুচি কমে গেছে, আমার খারাপ লাগতেছে, আমার গাটা কেমন জানি ম্যাচ ম্যাচ করতেছে। অথবা অনেক মা গিয়ে বলে যে আমার হঠাৎ করে আমার পিরিয়ড অফ হয়ে আছে। এরকম আর কি একটা মা হিস্ট্রি দিবে, মা যে হিস্ট্রি গুলো দেয় সেগুলো হচ্ছে প্রিজাম্পটিভ সাইন। আর আমরা নার্স বা একজন ডাক্তার বা মিডওয়াইফ পরীক্ষা করে যেগুলো পাই সেগুলো হচ্ছে প্রবাবল সাইন। আর পজিটিভ সাইন মানে 100% নিশ্চিত। আপনাকে ভাইবা বোর্ডে এটা জিজ্ঞাসা করবে যে একজন মা প্রেগনেন্ট কিনা আপনার কাছে আসছে, আপনি সায়েন্স শুনে মনে হচ্ছে যে আপনার মনে হচ্ছে হ্যাঁ কনসিভ করছে, এখন আপনি কনফার্ম হবেন কিভাবে, তো এটা আপনাদের আর কি জানতে হবে। আচ্ছা, তো মা এসে কি বলবে পিরিয়ড অফ হয়ে গেছে, মর্নিং সিকনেস হচ্ছে, ব্রেস্ট চেঞ্জ, অনেক সময় কুইকেনিং বলে, মা বলে যে লাথি দিচ্ছে, এরকম কিছু। তো অনেক ক্ষেত্রে আমরা কিন্তু এটা বিশ্বাস করবো না, সবসময় এটা পজিটিভলি নিব না। কেন? দেখেন আমি এখানে একটু নোট ডাউন করে দিয়েছি যে কুইকেনিং পজিটিভ সাইন না। অনেক সময় বেবির মুভমেন্টটা, অনেক সময় মায়ের দেখা যায় পেটে অ্যাসিডিটি হয়েছে, কোনো কারণে পিরিয়ড অফ হয়েছে, হয়তো বা মার মোলার প্রেগনেন্সি হতে পারে, কিংবা মার হচ্ছে তোমার হরমোনাল ইমব্যালেন্স বা পিসিওএস ডেভেলপ করছে, এই জন্য পিরিয়ড অফ হয়ে আছে। এখন মা ভাবতেছে আমি মনে হয় কনসেপ্ট করছি, এন্ড সে ফিল করতেছে বেবি মনে হয় এদিকে ওদিকে লাথি দিচ্ছে, কিন্তু আসলে হতে পারে কি যে ওনার পেটের যে আমাদের যে পেরিস্টালসিস মুভমেন্ট আছে, পেটের মধ্যে অনেক সময় ডাকাডাকি করে না, নাড়ি ভুড়ির মধ্যে একটা শব্দ হয়, এটা হতে পারে, কিন্তু অনেক বেশি অ্যাসিডিটি হয়েছে, এন্ড এটার ফলে কিন্তু মা গুলাই ফেলতে পারে। তো এটা শুনে আমরা একদম শিওর হবো না যে না আমি প্রেগনেন্ট। তারপরে হচ্ছে আমরা যখন নিজেরা আমরা এক্সামিন করব, আমরা মিডওয়াইফ কিংবা ডাক্তার কেউ যখন এক্সামিন করে যে এগুলো পাই যে অ্যাবডোমেনটা বড় হয়ে গেছে, হেগার্স সাইন দেখা যায়, জরায়ুর নিচের অংশ নরম হয়ে যায়, চ্যাডউইক সাইন, এগুলো কিন্তু কনফার্ম সাইন আর কি।
তারপর ব্রেস্টন হিক্স কন্ট্রাকশন, মাঝে মাঝে মায়ের পেট শক্ত হয়ে যায়, মা এসে বলে যে পেটটা কেমন এক জায়গায় শক্ত হয়ে থাকে একদিকে, এরকম হতে পারে। তো পজিটিভ টেস্ট করলে কি হবে, ইউরিন টেস্ট করলে দেখা যায় যে হিউম্যান গনাডোট্রপিক হরমোন যেটা আছে এইচসিজি, এটা দেখা যায়। তো এটাও কিন্তু আবার পজিটিভ সাইন হিসেবে আপনি ধরবেন না, কারণ মা তো প্রেগনেন্ট ছাড়া যে কোনো অবস্থায় পিরিয়ড অফ হয়ে গেলে কিন্তু এইচসিজি বাড়তে থাকে। সেটা আপনার এইচসিজি বাড়তে পারে কিসের জন্য, ওই যে বললাম হরমোনাল ইমব্যালেন্স হয়েছে কিনা, বা পিসিওএস ডেভেলপ করছে, বা স্ট্রেসের কারণে, এরকম কোনো কিছুর কারণে দেখা গেল যে আপনার পিরিয়ড অফ হয়ে আছে। এখন এই সময় এইচসিজিও বেড়ে গেছে, আপনার মোলার প্রেগনেন্সি ডেভেলপ করেছে। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনি এটাকে কখনোই প্রেগনেন্সি সাইন হিসেবে ধরতে পারেন না। তাহলে এটাও কিন্তু আমাদের জন্য কনফার্মেশন সাইন হলো না। এখন পজিটিভ সাইন তাহলে আমরা কিসে বুঝবো যে মা আদৌ প্রেগনেন্ট কিনা? আল্ট্রাসাউন্ড করাইতে হবে। আলট্রা করলে মেইনলি দেখা যাবে এটা কি মোলার প্রেগনেন্সি নাকি আদৌ মা কনসেপ্ট করছে। তারপরে কি ফিটাল হার্ট রেট শুনবেন, ফিটাল হার্ট রেট শোনার পর তো মাস্ট শিওর এন্ড প্যালপিটেশন অফ ফিটাল পার্ট, যে আপনারা যেটা বললেন হাত দিয়ে ফিল করে, কিংবা আলট্রাতে তো দেখলে কনফার্ম, এটাতে তো আর মানে কোনো কনফিউশনের জায়গায় নেই। আর গর্ভাবস্থায় যে কোনো হরমোন দেয় তাহলে হচ্ছে আপনার এইচসিজি, এইচসিজি প্লাসেন্টা থেকে সিক্রেট হয়। এখন বাচ্চা যদি কনসেপ্ট না করে তাহলে কি প্লাসেন্টা তৈরি হওয়ার চান্স আছে মায়ের পেটে? না। তাহলে প্লাসেন্টাও তৈরি হবে না, এইচসিজিও সিক্রেট হবে না। এন্ড দ্যাটস ওয়াই এইচসিজি হরমোন আর কি বেড়ে যায় প্রেগনেন্সিতে। আমরা ইউরিন টেস্টে সবচেয়ে সকালের ইউরিনটা দিতে হবে। এই সময় যদি দেওয়া হয় এইচসিজির পরিমাণ বেশি থাকে, এই জন্য বলা হয় আর্লি মর্নিং এ ইউরিন নেওয়ার ক্ষেত্রে নিয়ম কি, শুরুটুকু ফেলে দিতে হবে, দিয়ে মাঝখানে মিডিল স্ট্রিম যে ওই ইউরিনটুকু নিতে হবে। আচ্ছা, তারপরে আমরা কিছু কমন টার্ম এখন দেখতেছি, যে ব্যালটমেন্ট। আপনারা ব্যালটমেন্ট কিন্তু ট্রাই করেন, যে বাচ্চা যখন নিচের দিকে নেমে আসছে কিন্তু এখনো টার্ন হয় নাই, তখন কি করে ধাক্কা দিয়ে বিবি করে হাত দিয়ে বাচ্চাকে ঠেলে দেওয়া হয়, বাচ্চা ভিতরের দিকে চলে যায় আবার ভেসে চলে আসে। লাইক একটা ফাঁকা জায়গাতে, এরকম একটা ফাঁকা জায়গাতে একটা বল বারবার আসতেছে আবার যাচ্ছে, ফ্লোটিং যেটা আসে যায়, এটা হচ্ছে ডেভেলপমেন্ট বলা হয়। আর ফলস প্রেগন্যান্সি যেটা বলা হয় যে শিরোসাইসিস, অনেক মায়ের হচ্ছে যে কনসেপ্ট করে নেন কিন্তু তার মনে হয় যে সে আসলে কনসেপ্ট করছে। তো যেমন মায়ের বারবার করে কনসেপ্ট করে আবার অ্যাবর্শন হয়ে যায়, কনসেপ্ট করে অ্যাবর্শন হয়ে যায়, কিংবা রিসেন্ট কোনো বেবি যদি মারা যায়, কিংবা কখনোই কনসেপ্ট করেনি, এই ধরনের মায়েদের একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়। ওনাদের 2-1 মাস পিরিয়ড অফ থাকলে বা হঠাৎ করে মনে হয় যে আমি তো হেলদি হয়ে গেছি, আমি কনসেপ্ট করে ফেলছি, তাদের মানে মেন্টালি তারা বারবার এটা ভাবে, ভাবার পরে দেখা যায় যে ফিজিক্যালি এরকম কিছু দেখা যায়, সত্যি তাদের মর্নিং সিকনেস হচ্ছে, তারা হিস্ট্রি দিচ্ছে কিংবা একটু হেলদি হয়ে গেছে। তো এই ধরনের মানে যে লক্ষণগুলো দেখা যায় এটাকে ফলস প্রেগনেন্সি বা সিরোসিয়াসিস বলা হয়। তো টেস্ট করলে কিন্তু কোনো কিছু ধরা পড়বে না, এইসিজি টেস্ট করেন বা আলট্রা করলে ধরা যায় না। তবে মায়ের এসে হিস্ট্রি দেয়, এই ধরনের কেসকে কিভাবে ডিল করবেন, সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে রেফার করতে হবে। যাদের বাচ্চা কাচ্চা নাই, বারবার অ্যাবর্শন হয়, কিংবা অনেক ইচ্ছা, অনেকে আছে না বাচ্চা কাচ্চা খুব পছন্দ করে কিন্তু কনসেপ্ট করতেছে না, হচ্ছে না, ট্রাই করতেছে, তো এই ধরনের তাদের আর কি, তারা মায়ের ডাক শুনতে পায়, মানে পেটের মধ্যে বাচ্চা লাথি দিচ্ছে, তার পেট বড় হয়ে যাচ্ছে, সে ফিল করতেছে যে পেটের মধ্যে বাচ্চা আছে, এইরকম আর কি। তারপর যাদের মেনোপজ হয়ে যায়, মেনোপজ হওয়ার পর তো আর কনসেপ্ট করতে পারবে না, মায়েদের এরকম সমস্যা হয়। আচ্ছা, ভাইবার জন্য একটা হচ্ছে কি যে 2 মাসের পিরিয়ড অফ, তারপরে বারবার বমি করতেছে, এই ধরনের মা আসলে আপনি কি করবেন? ওই যে ইউরিন ফর প্রেগন্যান্সি টেস্ট যেটা এইচসিজি, এটা দিতে হবে, এবং নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই অবশ্যই আলট্রা দিতে হবে। তো প্রাইমারিলি আমরা কি করি, আমরা বলি যে স্ট্রিপ টেস্ট করতে বলি না, ইউরিনটা দিয়ে দেখতে, যে দুইটা যদি আসে, দুইটা আসবে কখন, যদি এইচসিজির পরিমাণ বেড়ে যায়। এটা কিন্তু পজিটিভ টেস্ট না, এটা জাস্ট আমরা ধরি, বাট পজিটিভ টেস্ট একটা সেটা হচ্ছে আলট্রা করা। তারপরে অ্যান্টিনেটাল কেয়ার, এটা নিয়ে আপনাদের অলরেডি অনেক আলোচনা হবে, অ্যান্টিনেটাল কেয়ারে কি করে মা শিশুর টেক কেয়ার করা হয়, মা কনসেপ্ট করার পর থেকে ডেলিভারি আগ পর্যন্ত যে ওভারঅল কেয়ারটা দেওয়া হয়, এটা হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার। এখানে বিবি দেখা হয়, হাইট ওয়েট আর কি, বিএমআই চেক করে দেয়, হিমোগ্লোবিন দেখা হয়, এই যেগুলো করা হয় সেটা হচ্ছে
অ্যান্টিনেটাল আমাদের অ্যান্টিনেটাল কেয়ারটা দেওয়ার একটাই কারণ যে মায়ের যদি কোনো কমপ্লিকেশন থাকে তাহলে আমরা এখানেই ধরে ফেলবো, তাহলে ইজিলি ম্যানেজ করব। পরবর্তীতে অবস্ট্রাকটেড লেবার কিংবা প্রলং লেবারে যাবে না, বা এটা হচ্ছে সি সেকশন লাগবে কিনা, সিজারিয়ান সেকশন এই মায়ের দরকার আছে কিনা, বা নর্মাল ডেলিভারি আদৌ সম্ভব কিনা, আমরা এখানে আইডেন্টিফাই করবো। টেরাটোজেনিক কিছু ড্রাগ থাকে, দেখা গেলো মা জানে না যে কনসেপ্ট করছে, আপনার কাছে আসছে, টেস্ট করে দেখা গেলো কনসেপ্ট করছে, সঙ্গে সঙ্গে কি করতে হবে, হিস্ট্রি নিতে হবে, মা কি কি ওষুধ খাচ্ছে, এর মাঝে কোনো টেরাটোজেনিক ড্রাগ আছে কিনা। টেরাটোজেনিক ড্রাগ মানে যে ড্রাগটা আপনি গ্রহণ করলেন বা একজন মা যখন গ্রহণ করবে, খাওয়ার পরে এটা যে প্লাসেন্টার মাধ্যমে বেবিকেও এফেক্ট করবে, এই ধরনের ড্রাগগুলো হচ্ছে টেরাটোজেনিক ড্রাগ থাকে। তো মাকেও কিন্তু আবার বুঝে বলতে হবে যে খায় না কিন্তু ভবিষ্যতে যেন না খায়, এ ধরনের কিছু ড্রাগের নাম এখানে দেওয়া হয়েছে। আর টর্সের নাম কিন্তু ভাইবাতে অনেক সময় জিজ্ঞাসা করে যে কোন কোন ইনফেকশন গুলান স্ক্রিনিং করতে হয়, চেক করতে হয় যে মায়ের হয়েছে কিনা, সেটা হচ্ছে টর্স বলা হয়। এগুলো কিন্তু ইনফেকশনের নাম, টক্সোপ্লাজমোসিস, সিফিলিস, ভ্যারিসেলা রুবেলা, সাইটোমেগালো ভাইরাস আর হার্পিক সিমপ্লেক্স। এগুলো স্ক্রিনিং করতে হবে যে মায়ের এগুলো আছে কিনা। প্রেগনেন্সিতে বেশি বেশি কি কি খাইতে হয়, দুধ ডিম আপনারা জানেন, আয়রন জাতীয় খাবার, অনেক বেশি পানি খেতে হয় কারণ শরীরে লিকুইডের পরিমাণ ডিমান্ডটা বেড়ে যায়। মা খেতে পারবে না কোনগুলো, হাফ কুক যেগুলো আছে, ওভার কুকড খাবার, তারপরে হচ্ছে চা কফি, জাঙ্ক ফুড, অ্যালকোহল, ধূমপান, এগুলো তো আমরা জানি। মাইনর কি কি প্রবলেম দেখা দেয়, নশা, ভমিটিং হয়, ব্যাক পেইন হয়, এটা খুবই কমন। ব্যাক পেইনে আপনারা কি ধরনের সাপোর্ট দিবেন, একটু নরম নেক পিলো ইউজ করতে বলবেন, তারপর হট ওয়াটার ব্যাগ ইউজ করতে বলবেন, রেস্ট নিতে হবে কাজের মাঝে মাঝে, ওয়ার্কিং মাদার হলে লং টাইম বসে বা দাঁড়ায় যেন না থাকে, এই ধরনের আর কি অ্যাডভাইস দিতে হবে। হার্ট বার্নের জন্য খাবার খেয়ে যেন সাথে সাথে শুয়ে না পড়ে, কিছুক্ষণ বসে থাকবে। এন্ড তারপরে যেসব খাবারের অ্যাসিডিটি বাড়ে এই ধরনের খাবার অ্যাভয়েড করতে বলতে হবে। কনস্টিপেশনে তো আমরা বললাম যে খাবারগুলো খাইলে মায়ের পায়খানা নরম থাকবে এই ধরনের খাবার খাইতে বলবো। ফ্রিকুয়েন্ট ইউরিনেশন হয়, বারবার পেশাব করে, এটা আসলে কাউন্সিলিং করা ছাড়া এটার কোনো উপায় নেই। তারপর ফিটাল লাইন মানে বাচ্চা কোন পজিশনে আছে। লঙ্গিটিউডিনাল যেটা আমরা বলি যে বাচ্চার এবং মায়ের দুটার মেরুদণ্ড সমান্তরাল থাকবে, তখন হচ্ছে লঙ্গিটিউডিনাল। আর দেখা যায় এটা হচ্ছে মায়ের মেরুদণ্ড, এটা হচ্ছে সে বেবি, আমার হাতে এটা বেবি এভাবে আছে, এটা হচ্ছে ট্রান্সভার্স। আর হচ্ছে কিছু বাচ্চা অবলিকে থাকে, এদিকে এদিকে এভাবে থাকে। আর লঙ্গিটিউডিনাল হচ্ছে মায়ের এটা মেরুদণ্ড, বাচ্চাও থাকে এই বরাবর। আপনি আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ আপু, দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রেজেন্টেশন তো জানেন, সেফালিক প্রেজেন্টেশন মানে কি, মাথা থাকবে, এটা সবচেয়ে স্বাভাবিক এবং সবচেয়ে সেফ, এভাবে থাকলে ইজিলি নর্মাল ডেলিভারি করানো যাবে। তারপরে কি দেখে ব্রিজ থাকে মানে বাটক থাকে, অনেক সময় শোল্ডার থাকে, ট্রান্সভার্স লাই হলে শোল্ডার ডিসটোসিয়া হয়ে যায়, বাচ্চার শোল্ডার থাকে। আবার কারো কারো কি কমপ্লেক্স হতে পারে যে বাচ্চার শোল্ডারও আছে ব্যাকও আছে। আচ্ছা, প্রেজেন্টিং পার্ট বলতে পিভি করি না আমরা, আপনারা তো পিভি করেন, ওই সময় আপনি কোন পার্টটা আপনি ফিল করতেছেন, সবার আগে কোনটা টাচ করে ফিল করে কি বাচ্চা হচ্ছে কপাল পাইছেন নাকি নাক না মুখ, এটা পাইলেন নাকি পিঠ না বাটক কি পাইলেন, এটা হচ্ছে প্রেজেন্টিং পার্ট। আর প্রেজেন্টেশন মানে বাচ্চা আছে কিভাবে, তাহলে আপনি এরকম করে পুরো ফেস পাইলেন, তাহলে আপনি বলবেন যে কি সেফিলিক প্রেজেন্টেশন। এন্ড তারপরে হচ্ছে আহ, আপনি আবার টাচ করে কি পাইছেন হাতে, বাটক ফিল করলেন, তখন আপনি বলবেন ব্রিজ প্রেজেন্টেশন। মানে প্রেজেন্টিং পার্ট দিয়ে আমরা প্রেজেন্টেশনটাকে আইডেন্টিফাই করি। তারপর লিওপার্ড ম্যানুভার, এটা আপনারা তো মনে হয় করেন, যে পেটে বাচ্চা মানে কোন পজিশনে আছে এটা দেখার জন্য ফার্স্টে ফান্ডাল গ্রিপ দেখা হয়, তারপরে দুই পাশে দেখা হয়, তারপরে পলি গ্রিপ দেখা হয়, লাস্ট হচ্ছে পেলভিক গ্রিপ দেখা হয়, যে বাচ্চার মাথা কোন দিকে আছে, পিঠ কোন দিকে আছে, এটা দেখার জন্য যে ম্যানুভারটা ইউজ করা হয় হচ্ছে লিওপোল্ড ম্যানুভার। আর ওখানে একটা কি ম্যানুভার করে আসলাম আমরা, ম্যাক রবার্টস ম্যানুভার। নর্মাল ডেলিভারি মানে কি, কোনো রকমের ইনস্ট্রুমেন্ট লাগতেছে না, কোনো ওটি না, কোনো কিছুই না, শুধু একজন এক্সপার্ট মিডওয়াইফ বা একজন এক্সপার্ট মেডিকেল পার্সন কিংবা আরেকটা কি বলে দায়ী, এরকম এক্সপার্ট কার তত্ত্বাবধানে যে বেবিটা ডেলিভারি হয় এটা হচ্ছে নর্মাল ডেলিভারি। এটা 37 থেকে 42 সপ্তাহের মধ্যে হয়।
এবং অবশ্যই এই ডেলিভারি 18 ঘন্টার বেশি হবে না। 18 ঘন্টার বেশি হলে এটা অবস্ট্রাকটেড লেবার হবে। এটা 4টা ধাপ আছে। আপনারা কি 4টা ধাপ সম্পর্কে জানেন? চতুর্থ ধাপটা, 3টা ধাপ তো আমরা সবাই জানি। হ্যাঁ আপু, চারটেই জানি। আচ্ছা, আপনারা একটু মিডওয়াইফারি সম্পর্কে বেশি ডিটেইলস পড়ছেন। আমি নিজেও কিন্তু মিডওয়াইফারির উপরে মাস্টার্স করছি, কিন্তু তাও আমার কাছে মনে হয় যে আপনারা আমাদের চেয়ে বেশি ভালো জানেন। তাহলে প্রথম ধাপে তো সার্ভিক্সটা যে ওপেন হয় 4 সেন্টিমিটার থেকে পুরোপুরি সার্ভিক্সটা খোলা পর্যন্ত 4 ফিঙ্গার, এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে বেবি ডেলিভারি হয়। তৃতীয় ধাপে প্লাসেন্টা ডেলিভারি হয়। আর চতুর্থ ধাপে কি হয়, জাস্ট মাকে অবজার্ভ করা হয়। এই কিন্তু আপনাদের ভাইবাতে জিজ্ঞাসা করা হয় যে বেবি ডেলিভারি হবে কোন স্টেজে। বেবি ডেলিভারি হয় আপনার দ্বিতীয়তে আর দ্বিতীয় তৃতীয়তে। স্টেজে জি, আর তৃতীয়তে প্লাসেন্টা। প্লাসেন্টা। এই জন্য থার্ড স্টেজটা ম্যানেজমেন্ট করা খুবই ইম্পর্টেন্ট। থার্ড স্টেজ যদি ভালো করে ম্যানেজ করা যায় তাহলে পিপিএস ডেভেলপ করা মানে অনেকটাই প্রিভেন্ট করা যায়। আদারওয়াইজ পিপিএস ডেভেলপ করবে। আচ্ছা, ডেলিভারি টু লেবার পেইন তো ব্যথা অনেক বেশি হয়, সময়ের সাথে ব্যথা বাড়ে, কোনো ওষুধ দিয়েই ব্যথার ওষুধে কাজ হয় না, হাঁটাহাঁটি করলে ব্যথা আরো বেড়ে যায়। তারপরে দেখা যায় যে শো দেখা যায় বাচ্চার উম, মানে মায়ের জরায়ু থেকে ব্লাড আর মিউকাস জাতীয় একটা লিকুইড সিক্রেশন আসে না যখন বিবি করা হয়। আর তারপরে মা হিস্ট্রি দেয় যে আমার পানি যাচ্ছে, ফ্রেশ ক্লিয়ার পানি বেরোচ্ছে এবং আমি এটা কন্ট্রোল করতে পারছি না। তারপর হচ্ছে পার্টোগ্রাফ। আপনারা তো পার্টোগ্রাফ ঘর হামেশাই মেনটেন করেন। পার্টোগ্রাফে বাচ্চার কি অবস্থা দেখা হয়, মায়ের কি অবস্থা এটা দেখা হয়। বাচ্চার হার্ট রেট ঠিক আছে কিনা, অক্সিজেন কেমন আছে, and তারপরে পজিশন। আর মায়ের ক্ষেত্রে মায়ের বিপি দেখা হয়, পালস দেখা হয়, টেম্পারেচার দেখা হয়। হাইড্রেশনটা খুব ইম্পর্টেন্ট। পার্টোগ্রাফে কিন্তু হাইড্রেশন মেনটেন করতে হয়, দেখতে হয়। কারণ মা তো এক্সস্টেড হয়ে যায় না, এত বেশি এফোর্ট দিতে দিতে ক্লান্ত হয়ে যায়। আরেকটা দেখবে লেবার প্রোগ্রেস, মানে লেবারটা কোন দিকে যাচ্ছে, অ্যালার্ট লাইন নাকি অ্যাকশন লাইন। আপনারা কি যখন পার্টোগ্রাফ মেনটেন করেন তখন কি অ্যালার্ট লাইন আর অ্যাকশন লাইন মেনটেন করেন, নাকি শুধু বই কলমে আমরা পড়ি? না না আপু, পার্টোগ্রাফি করি তো, অ্যালার্ট লাইন অ্যাকশন লাইন মেনটেন আচ্ছা, করি। এটা কিন্তু ভাইবাতে জিজ্ঞাসা করে যে আপনি কিভাবে বুঝবেন যে একটা মায়ের ব্যথা উঠছে, আপনি পার্টোগ্রাফ মেনটেন করতেছেন, এটা ভালোর দিকে যাচ্ছে মানে নর্মাল ডেলিভারির দিকে যাচ্ছে নাকি এটাকে রেফারেল করতে হবে, বা আপনাকে জিজ্ঞাসা করতে পারেন পার্টোগ্রাফের কি কাজ। তাহলে পার্টোগ্রাফ দেখে আমরা বুঝতে পারি যে নর্মাল ডেলিভারির দিকে যাচ্ছে নাকি কমপ্লিকেটেড এর দিকে যাচ্ছে। কমপ্লিকেটেড এর দিকে গেলে এটা কি ম্যানেজ করা যাবে? আপনি যে সেটিং এ আছেন, আপনি ধরেন উপজেলা কমপ্লেক্সে আছেন, বা আপনি একজন মিডওয়াইফ, আপনি বাসায় ডেলিভারি ট্রাই করতেছেন, বাসায় তো পাটোগ্রাফ আসলে মেনটেন করা হয় না, উপজেলা হেলথ কমপ্লেক্সে মেনটেন করতেছেন। আপনি দেখতেছেন এত বেশি কমপ্লিকেটেড কেস যাচ্ছে যে এখানে এটা ম্যানেজ করা সম্ভব না। তখন আপনি কি করবেন, জেলা পর্যায়ে পাঠাবেন। জেলা পর্যায়ে মা আছে অলরেডি, তো জেলা পর্যায়ে দেখা যাচ্ছে যে অবস্থা খারাপের দিকে যাচ্ছে বা এখানে ম্যানেজ করে না, তখন কিন্তু বিভাগীয় পর্যায়ে পাঠাইতে হবে। এই হচ্ছে মেইনলি পার্টোগ্রাফের কাজ। এই যে টাইমলি রেফারেল করা, যে সময় মতো সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনি পাঠাই দিলেন, তাহলে মা শিশু দুটোরই জীবন বাঁচবে। যেটা আপনাদের মিডওয়াইফারদের আর কি, এই আপনাদের মিডওয়াইফদের তৈরি করা হয়েছে এই জন্য যে মা এবং শিশুর জীবন যেন বাঁচে। ওকে, তারপর পার্টোগ্রাফ কখন শুরু করি আমরা, 4 সেন্টিমিটার যখন মানে সার্ভিক্সটা ওপেন হয় আর ইউটেরাস ঠিক মতো কন্ট্রাকশন হচ্ছে, মানে ট্রু লেবার পেইন শুরু হতে হবে। ফলস লেবার পেইনে না, ট্রু লেবার পেইন শুরু হবে। তাহলে কি হবে, যে আপনার সার্ভাইকাল ডায়ালেশন হবে 4 বা তার বেশি, আর রেগুলার ইউটেরাইন কন্ট্রাকশন থাকবে। আর শেষ করবেন কখন, শেষ করতে হবে যতক্ষণ পর্যন্ত বেবি ডেলিভারি হয়ে প্লাসেন্টা ডেলিভারি হবে, তারপর পার্টোগ্রাফ মেনটেন করা শেষ। কেন প্লাসেন্টা পর্যন্ত করবেন, আপনার বেবি ডেলিভারি হয়ে গেছে ঠিকঠাক ভাবে, এন্ড তারপরে আপনি পার্টোগ্রাফ ক্লোজ করে ফেললেন, কিন্তু থার্ড স্টেজে প্লাসেন্টা বের হচ্ছে না, সিসিটি দিতে হচ্ছে বা বাইম্যানুয়ালি দিতে হচ্ছে, তারপরেও বের হচ্ছে না। এই যে এটা তো আপনি আর পার্টোগ্রাফি তাহলে মানে ইনক্লুড করতে পারলেন না। তো প্লাসেন্টা ডেলিভারি হইলে তারপর না আপনি বলবেন যে সাকসেসফুলি একটা নর্মাল ডেলিভারি হলো। তো তো এই জন্য আপনার ডেলিভারি বেবি ডেলিভারি হওয়ার পর প্লাসেন্টা ডেলিভারিটাও পার্টোগ্রাফি মেনটেন করা হয়। আরেকটা যে AMTSL, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ লেবার, কি করেন আপনারা, যদি প্লাসেন্টা সঙ্গে সঙ্গে অক্সিটোসিন দিয়ে দেন না 10 ইউনিট? ও হচ্ছে বেবি ডেলিভারির সাথে সাথে আমরা হচ্ছে চেক করি যে মায়ের আর কোনো বেবি আছে কিনা পেটের মধ্যে। তারপরেই আমরা সাথে সাথে হচ্ছে 10 ইউনিট অক্সিটোসিন দিয়ে দেই। দেওয়ার পর হচ্ছে বাচ্চা
ম্যানেজ করি। এর মধ্যে হচ্ছে তারপর সিসিটি দিয়ে আমরা হচ্ছে প্লাসেন্টা আউট করি আর কি। তারপর ইউটেরাইন মেসেজ দেই যে ইউটেরাইন হচ্ছে সফট আছে কিনা, হার্ড হয়েছে কিনা। যদি ইউটেরাস সফট থাকে সেক্ষেত্রে তো হচ্ছে পিপিএস হতে পারে আর কি। তো সেজন্য আমরা হচ্ছে ইউটেরাস মেসেজ করি পিপিএস টা রোধ করার জন্য, যাতে পিপিএস না হয় আর কি। তারপর আমরা হচ্ছে পরের স্টেজে যাই আর কি। হ্যাঁ, আপনি একদম ঠিক বলছেন। এটা কিন্তু আপনাদের জন্য মানে পুরো ভাইভাতে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় যে আপনি বাংলাদেশে কিন্তু অনেক মা প্রতি বছর শুধু পিপিএসসি মারা যায়। আর বিশেষ করে গ্রাম অঞ্চলের দিকে যদি বলেন, তো মায়েরা তো আসলে মনে করে যে মায়েরা বলতে ওনাদেরকে যারা ডিল করে ওই মায়েরা মনে করে এটাই নর্মাল, এরকম তো একটু ব্লিডিং হবেই। কিন্তু একটু ব্লিডিং করতে করতে দেখে যে এত বেশি ব্লিডিং হয়ে মা শকে যায়। আমি আমার প্র্যাকটিস লাইফে আমি অনেক মা পাইছি, ইভেন এমনও হয়েছে যে বাচ্চার বয়স 1 মাস, তারপর ওই মাকে আপনার মেডিসিন সার্জারি ওয়ার্ডে ভর্তি, সরি মেডিসিন ওয়ার্ডে অ্যাডমিশন দেওয়া হয়েছে, কেন অ্যানিমিয়া। আর পরে হিস্ট্রি নিয়ে দেখা গেছে যে মায়ের তখনও কন্টিনিউয়াসলি প্যাড চেঞ্জ করতে হয়েছে, পিপিএস এর পেশেন্ট, তারপর সবে ওখানেই মারা গেছে। তো এটা হচ্ছে ম্যানেজমেন্ট করা খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমরা পিপিএস এর ম্যানেজমেন্টে যেটা, এটা শুরু থেকে যখন এএনসি তে মা চেক আপে আসে তখন কিন্তু আমরা হিমোগ্লোবিনটা দেখে নিতে পারি, বা তখনই মাকে কিন্তু কাউন্সিলিং করে নিতে পারি যে ইমিডিয়েট ডেলিভারি। অনেক ক্ষেত্রে দেখা যায় কি রেগুলার অ্যান্টিনেটাল চেক আপে আসছে, কিন্তু ডেলিভারির সময় ওই মাকে আপনি আর পাইলেন না, উনি হয়তো অন্য কোথাও ডেলিভারি করতেছে, বা আপনার কাছে তো পাবেন না সবাইকে। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ওনাদেরকে বলে দিতে পারেন যে ডেলিভারির পর যদি এরকম আপনার ব্লিডিং না কমে না হয় তাহলে কিন্তু অবশ্যই ডক্টরের কাছে যাবেন। তো এটা হচ্ছে যে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ। থার্ড স্টেজ যত দ্রুত আপনি ম্যানেজ করতে পারবেন ব্লিডিং এর চান্স ততটা কমে যাবে, পিপিএস এর চান্স কমে যাবে। আর এখানে কিছু একদম খুব আপনাদের পরিচিত কিছু টার্ম দেওয়া হয়েছে যে আপনারা জাস্ট একটু ভাইবার জন্য, আপনাদের জন্য ইজি হয় যে ইউটোসিয়া মানে হচ্ছে নর্মাল যে লেবারটা, ডিস্টোসিয়া মানে অবস্ট্রাকটেড লিভার, প্রাইমিগেমিটা, মাল্টিমিটা আছে। ডেলিভারির ক্ষেত্রে 5টা জিনিস খুব ইম্পর্টেন্ট। পাওয়ার মানে যে ইউটেরাইন কন্ট্রাকশন লাগবে, প্যাসেঞ্জার মানে যে বেবি, প্যাসেজ হচ্ছে যে ওয়ে থেকে আসে পেলভিসটা আর কি। আর মাকে কোন পজিশনে রাখছেন, দেখা গেল পাওয়ার অনেক আছে, কন্ট্রাকশন হচ্ছে, বেবির বেবি চলে আসছে সেফালিকে, মায়ের পেলভিসও ভালো, গাইনিকয়েড পেলভিস, কিন্তু আপনি মাকে চিৎ করে শোয়াই রাখছেন, তাহলে কি ডেলিভারি করা সম্ভব? তো দ্যাটস হচ্ছে পজিশনিংটা খুব ইম্পর্টেন্ট, সাথে সাইকোলজি। সবই ঠিক আছে, কিন্তু মায়ের এমন একটা মেন্টালিটি যে কোনোভাবে আমি নর্মাল ডেলিভারি করাবো না, বা আমি করতে পারবো না, বা আমি করাতে চাই না। না হলে এই যদি এইরকম সাইকোলজিক্যাল ব্যাপার থাকে মায়ের, তাহলে কিন্তু আপনি চাইলেও কোনোভাবে ডেলিভারি করাতে পারবেন না। আচ্ছা, তারপর টোকোলাইটিক যে ড্রাগ গুলো আছে, টোকোলাইটিক ড্রাগের কি কাজ? এটা হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশন কে কমায় দেয়। তো ইউটেরাইন কন্ট্রাকশন কে আমাদের এটাই সব সময় মনে রাখবেন, ইউটেরাইন কন্ট্রাকশন বাড়লে মানে কি অ্যাবর্শন হয়ে যাবে, বারবার কন্ট্রাক্ট করতে থাকবে। ওই যে ইউটেরাসটা সুন্দরভাবে রেডি ছিল বেবিকে রাখার জন্য, এই ইউটেরাস যদি কন্টিনিউয়াসলি এরকম করতে থাকে তখন কি করবে, ফিটাস তো বের হয়ে চলে আসবে, কিংবা যে এমব্রায়োটা ছিল এটা তো বের হয়ে চলে আসবে অ্যাবর্শন হয়ে। তারপরে হচ্ছে এরকম কিছু ড্রাগ থাকে যেটা আমরা দেই ইউটেরাসে যেন কন্ট্রাকশন না হয়। মায়ের যদি এপিএইচ থাকে, অ্যান্টিপার্টাম হিমোরেজ দেখা দেয়, অ্যাবর্শন প্লাসেন্টা বা প্লাসেন্টা প্রিভিয়া, বা থ্রেড অ্যাবর্শন থাকে, এরকম হলে কি করা হয়, টোকোলাইটিক ড্রাগ দেওয়া হয় যে ইউটেরাস যেন কোনোভাবে কন্ট্রাক্ট না করে ব্লিডিং যেন না হয়। এরকম সবচেয়ে কমন ড্রাগ হচ্ছে নিফিডেপিন, ম্যাগনেসিয়াম সালফেট, টার্বোটালিন। আপনারা কোনটা সবচেয়ে বেশি পান আপনাদের প্র্যাকটিসে? আমরা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেটটা ইউজ করি আর কি, আচ্ছা, বাকিগুলো ইউজ করা হয় না। ঠিক আছে, নাম জেনে রাখবেন, কারণ ভাইবা বলে যদি স্যার জিজ্ঞাসা করে যে নিফিডিপিনের কি কাজ, বা হচ্ছে টার্বোটালিনের কাজ কি, বা টোকোলাইটিক ড্রাগের নাম বলো, এরকম বলতে পারে, বা টোকোলাইটিক ড্রাগ বলতে কি বুঝো। আর ইউটেরোটনিক ড্রাগ বা অক্সিটকিক বলে যে ড্রাগ গুলো, এটা কি করে, ইউটেরাসের কন্ট্রাকশন কে বাড়ায়। অক্সিটোসিনের ইউজ তো আপনারা খুব ভালো করে জানেন। ফ্লোটিং হচ্ছে বেবি যখন বারবার করে মায়ের, এটা যদি আমি বলি যে মায়ের পেলভিস, এখানে বেবির মাথা বারবার আসতেছে আবার যাচ্ছে, আসতেছে আবার যাচ্ছে, এই কন্ডিশনটাকে ফ্লোটিং বলা হয়। এবার আস্তে আস্তে যাচ্ছে করতে করতে এবার একদম চলে এসে স্পাইন বরাবর
ইসচিয়াল যে স্পাইন আছে ওই বরাবর আটকে গেছে, তখন হচ্ছে সেটাকে এঙ্গেজমেন্ট বলে। এই টার্মগুলো একটু ভালো করে জেনে নেবেন, ভাইবা বোর্ডে স্যারেরা অনেক সময় জিজ্ঞাসা করে। আর মোল্ডিং মানে তো জানেন, যে ফিটাল স্কাল যে একটার উপর আরেকটা উঠে গিয়ে এখানকার স্পেসটা কমে আসে যাতে ইজিলি ডেলিভারি করা যায়। রেস্টিটিউশন হচ্ছে বেবির মাথা ঘুরায় নেওয়া। ডেলিভারি করলেন, করার পরে মায়ের যে বডি থাকে এটার সাথে, সরি মায়ের না, বেবির ভিতরে যে বডিটা থাকে, আর ফার্স্টে মনে করেন হেডটা ডেলিভারি করে ফেলছে, and এটা হচ্ছে ভিতরে বডি, হেড ডেলিভারি হয়ে এই পজিশনে আসছে। এটা হচ্ছে হেড, হ্যাঁ আমরা ধরি এটা হেড। এইটা থেকে যেমন এই যে সোজা করে নেবেন না, আপনারা তো করেন নর্মাল ডেলিভারি, এভাবে ঘুরাই নেন না, এটা হচ্ছে রেস্টিটিউশন। এন্ড ক্রাউনিং হচ্ছে পিভি করার সময় প্রথম যেটা দেখা যায় সেটা হচ্ছে ক্রাউনিং বলা হয়। মেকানিজম অফ লেবারে যে স্টেপ গুলো দেওয়া আছে, যে প্রথমে এঙ্গেজমেন্ট হয়, তারপরে ফ্লেকশন হয়, রোটেশন, ক্রাউনিং, ডেলিভারি হয় হেডের, তারপরে যে আপনারা ঘুরাই নেন বা আমরা ঘুরাই নিই, তারপরে এক্সটার্নাল রোটেশন হয়, তারপর শেষে কি হয়, শোল্ডার। এই যে একটা একটা করে শোল্ডার কিন্তু 1 বাই 1 ডেলিভারি করাতে হয়, তাই না? একটা শোল্ডার ডেলিভারি করা হলো, তারপর আরেকটা শোল্ডার ডেলিভারি করা হয়, এন্ড দেন ট্রাঙ্ক বের হয়। এইখানে কিছু জাস্ট স্টেজের পিক দেওয়া হয়েছে আপনাদের দেখার জন্য, জানার বোঝার সুবিধার্থে একটু দেখে নেবেন। আচ্ছা, নর্মাল ডেলিভারি হলে কি করা হয়, মায়ের ভাইটালস চেক করা হয়, আর পাঠ্যক্রম তো মেনটেন করবেন। এরপর যে পিউপেরিয়াম কতদিন, 6 সপ্তাহ থেকে 42 দিন সময়কে পিউপেরিয়াম বলা হয়। পিউপেরিয়ামে কি হয়, আগের জায়গাতে ফিরে যায়, এই যে ইউটেরাস এত বড় হয়ে গেল, ইউটেরাসে তো আর কোনো কাজ নাই, বেবি ডেলিভারি হয়েছে, আস্তে আস্তে আবার আগের জায়গায় আসে। তারপরে মায়ের ভার্ভেজানালে ডিসচার্জ থাকে। এই তিনটা নাম পড়ে নিবেন, লকি, লকিয়া রুব্রা, তারপর সেরোসা, অ্যালবা, কোনটা কতদিন থাকে, কি কালার। তারপর পিউপেরাল সেপসিস, এটা খুবই ইম্পর্টেন্ট। পিউপেরাল সেপসিস হচ্ছে আপনি একজন মিডওয়াইফ হিসেবে আপনাকে আগেই মার দেখতে হবে, জ্বর দেখাটা খুবই ইম্পর্টেন্ট, যে মায়ের গায়ে জ্বর আছে কিনা। তারপর পেটটা, ওই যে মার যে ইয়েটা হচ্ছে, ব্লিডিং হচ্ছে, এটাতে খুব বাজে দুর্গন্ধ থাকতেছে কিনা। এন্ড দেন লোকিয়া যেটা থাকার কথা, এটা বেশি দুর্গন্ধযুক্ত কিনা। তারপরে যে দেখেন, আমরা একটু যদি দেখি, রুবরা তো 1 থেকে 4 দিন থাকবে, লোকিয়া রুবরা, কিন্তু 4 দিনের জায়গায় দেখা গেলো 10 দিন হয়ে গেছে, তারপরেও এখনো রুবরাই আছে, তখন এটা কিন্তু সেপসিসের একটা চান্স বেড়ে যায়। তারপরে যে ব্রেস্ট এনগোর্জমেন্ট আছে, মাকে যদি মা যদি প্রপার ব্রেস্ট ফিডিং না করে, তাহলে ব্রেস্টে মিল্ক এসে জমা হয়ে যায়, হওয়ার পরে অনেক বেশি ব্যথা হয়, টেন্ডারনেস হয়, এটাকে ব্রেস্ট এনগোর্জমেন্ট বলে। এখান থেকে কিন্তু প্রিফারাল সেপসিস হতে পারে। একজন মা ডেলিভারির পর পর আপনি এক পলকে দেখে নেবেন যে মায়ের কি অবস্থা পোস্টপার্টামে। তো সেটাকে আমরা কি দিয়ে দেখি, বাবলস। আপনারা কি বাবলস করছেন? আপনাদের তো এটা জানার কথা আর কি। হ্যাঁ আপু, এটা সম্বন্ধে জানি। আচ্ছা, আমরা এখানে কি কি দেখি, মায়ের ব্রেস্টের কি অবস্থা, ইউটেরাস, ব্লাডার, বাউল ব্লাডার, লকিয়ার কালার ঠিকঠাক আছে কিনা, যদি ইপিসিওটমি দেওয়া হয়ে থাকে তো সেক্ষেত্রে কি অবস্থা সেটার, এবং সেফটি। পোস্টনেটাল কেয়ার মানে ডেলিভারির পর পর মা এবং বাচ্চার যে যত্ন নেওয়া হয়। এখানে আমাদের প্রধান কাজই হচ্ছে মায়ের পিপিএসটাকে প্রিভেন্ট করা, আর বাচ্চাকে টেক কেয়ার করা। মায়ের ব্লিডিং কেমন হচ্ছে সেটা দেখা হয়, ইউটেরাসের কন্ট্রাকশন কেমন হচ্ছে, ভাইটাস কেমন, তারপর ইমিডিয়েট ব্রেস্ট ফিডিং করাতে হবে এবং ইনফেকশন প্রতিরোধ করতে হবে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট, যে আমরা মিডওয়াইফ হিসেবে যদি ইনফেকশন কন্ট্রোল করতে পারি, তাহলে দেশের অর্থনীতির অবস্থা অনেকটাই বেড়ে যাবে। আপনি ক্লিন হ্যান্ডে, ক্লিন গ্লোভস, ক্লিন ইনস্ট্রুমেন্ট, ক্লিন প্লেস, ক্লিন ক্লথ ইউজ করলেন, তাহলে কি হলো, ইনফেকশন হলো না, মা মারা গেল না, বাচ্চা মারা গেল না, এন্ড দেন পরে হসপিটালে নিতে হলো না, হসপিটাল কষ্ট বেঁচে বেঁচে গেল। এটা কিন্তু একজন মিডওয়াইফ হিসেবে আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, নিউবর্নের কেয়ার নিতে হবে। নিউবর্নের কেয়ার কেমনে নেন আপনারা? উম, আপনাদের কি করে, একটা হচ্ছে ডেলিভারি টিমে 3-4 জন থাকে না, মাকে দেখে সঙ্গে সঙ্গে বেবিকে একজন ম্যানেজ করে। সবার আগে এয়ারওয়ে ক্লিন করতে হবে, কারণ বাচ্চা তো শ্বাস প্রশ্বাসটা ঠিকভাবে না নিতে পারলে তো সার্ভাইভ করতে পারবে। দেন টেম্পারেচার খুবই ইম্পর্টেন্ট বাচ্চার, কারণ ওই তো মায়ের পেটের টেম্পারেচার আর বাহিরের টেম্পারেচারটা এক না, ব্রেস্ট ফিডিং করতে হবে, আদভাইস করে কর্ড কেয়ার নিতে হবে, কর্ডটাকে ক্লাম্প করে দিতে হবে। এবং আচ্ছা, কর্ডে কয়টা ভেইন থেকে কয়টা আর্টারি থাকে বলেন তো? আপু, 1 ভেন 2 আর্টারি।
A2B1, জি। আচ্ছা, তারপরে ব্রেস্ট ফিডিং করা হয় যে এখানে প্রথম যে শাল দুধ আছে এটাকে কলস্ট্রাম বলে। এই কলস্ট্রাম কি খাওয়াবেন নাকি ফেলে দিবেন? আপু এটা তো খাওয়াইতে হবে, এটা বাচ্চাদের প্রথম টিকা হিসেবেও কাজ করে, জি, হালদুল বলি যেটা আমরা। অ্যান্টিডোট হিসেবে, অ্যান্টিবায়োটিক হিসেবে, ভ্যাকসিন হিসেবে কাজ করে। এটা হচ্ছে ন্যাচারাল ভ্যাকসিন আর কি। তো এটা খুবই ইম্পর্টেন্ট, আপনাদের কাউন্সিলিং করাতে হবে। আর এটার ফলে কি মা আর শিশুর মধ্যে সম্পর্কটা ভালো হয়। এবার হচ্ছে অবস্টেটিক কিছু এমার্জেন্সি দেখি। এতক্ষণ তো আচ্ছা, পোস্টপার্টাম হেমোরেজ যেটা ব্লিডিং হয়, নর্মাল ডেলিভারির ক্ষেত্রে কতখানি ব্লিডিং হয়? 500, আর সি সেকশনে 1000 ml, অনেক ক্ষেত্রে আরো বেশি হতে পারে। পিপিএস দুই প্রকার হয়, প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে প্রথম 24 ঘন্টা যেটা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। 24 ঘন্টা দেখা গেল এত হিউজ ব্লিডিং হয়েছে, এর মাঝে মা শকে গিয়ে একদম শেষ। আর সেকেন্ডারি হচ্ছে 42 দিন ধরে। এক্ষেত্রে দেখা যায় আস্তে 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 ব্লিডিং হয়, তো এটা অনেক ক্ষেত্রে ম্যানেজ করা যায়। কিন্তু প্রাইমারি পিপিএ যদি প্রপার ওয়েতে ম্যানেজ না করতে পারেন তাহলে পেশেন্টকে বাঁচানো খুব কঠিন। পিপিএস এর কি কি কারণ হতে পারে? অ্যাটনিক ইউটেরাস। তারপর যদি মায়ের অ্যাটনিক ইউটেরাস মানে কি? ইউটেরাস হচ্ছে অনেক বেশি কন্ট্রাক্ট করে করে একটা সময় ক্লান্ত হয়ে গেছে, বেবি ডেলিভারির পর যে সময় আরো কন্ট্রাক্ট করা দরকার, এবার ইউটেরাস আর কন্ট্রাক্টই করতে পারছে না। এই কন্ডিশনটাকে বলা হয় ইউটেরাস, অ্যাটনিক ইউটেরাস। এটার উদাহরণ হিসেবে আমরা বলি যে আপনার 20 তলা একটা বিল্ডিং এ আপনাকে হেঁটে উঠতে হবে। আর শুরুর দিকে কি হয়, অনেক এনার্জি থাকে, মোটামুটি একটু দৌড়ে দৌড়ে দ্রুত উঠি আমরা। এরকম 10 তলা উঠলেন, তারপর 15 তলা ওঠার পরে কি অবস্থা হয়েছে, পা আর চলতেছে না। মানে আমরা একদমই চলতে পারি না। চেষ্টা আছে, ইচ্ছা আছে যে আমি আসলে 20 তলাতেই যাব, কিন্তু এই যে এনার্জিটা পাওয়া যায় না, এই কন্ডিশনটাকে বলা হয় অ্যাটনিক। ইউটেরাসের ক্ষেত্রে আবার এটা হয়ে যায়। ইউটেরাস অনেক আগে থেকে অনেক কন্ট্রাক্ট হয়েছে, কিংবা অবস্ট্রাক্টেড লেবার ছিল, লম্বা সময় প্রলং লেবার ছিল, কিংবা অনেক বেশি অক্সিটোসিন আপনি আগে ইউজ করে ফেলছেন। তো অক্সিটোসিন দেওয়ার ফলে ইউটেরাস অসময়ে অনেক বেশি কন্ট্রাক্ট করে ফেলছে, যে পরে আর কন্ট্রাক্টই করতে পারে না। তারপর যদি কোনো প্লাসেন্টার অংশ থেকে যায় তাহলে ব্লিডিং হয়। তারপরে ডেলিভারির সময় যদি মায়ের জরায়ু কিংবা সার্ভিক্স বা ভেজাইনার কোনো অংশ যদি ছিঁড়ে যায়, এখান থেকে ব্লিডিং হতে পারে। আর মায়ের যদি এমন কোনো অসুখ থাকে যে সহজে রক্ত জমাট বাঁধে না, এরকম কোনো অসুখ থাকলে সে মায়ের পিপিএস হওয়ার চান্স বেড়ে যায়। পিপিএস হলে কি করবেন? ইমিডিয়েটলি আপনারা তো সব জানেন, হেল্প নিতে হবে। তারপরে একজন মাসাজ করবে, অক্সিটোসিন দিতে হবে, আইভি ফ্লুইড দিতে হবে, কারণ ব্লিডিং হয়ে হয়ে মা হাইপোভলিমিক শকের দিকে যাচ্ছে। তো এখানে ব্লাড ফর ব্লাড আমরা বলি যে ম্যানেজ করার জন্য আপনি ব্লাডের বদলে ব্লাড দিবেন। অনেক বেশি ব্লিডিং হচ্ছে, পসিবল হলে ব্লাড দিবেন। যদি ব্লাড না দিতে পারেন তাহলে হার্টমিন সলিউশন দিতে হবে বা নর্মাল স্যালাইন দিতে হবে। তারপর ক্যাথেটার করতে হবে, ভাইটালস তো দেখতে হয়। আচ্ছা, পিপিএস মেনটেন করার জন্য বাইমেনুয়াল কম্প্রেশন, যে যে পারভেজাইনাল একটা হাত দিয়ে চাপ দেওয়া হয়, আর একটাতে পেটের উপর দিয়ে চাপ দিয়ে জরায়ুকে একদম চেপে ধরা হয়। অ্যাওর্টিক কম্প্রেশন, হাত দিয়ে এমন করে চাপ দেওয়া হয় যে ভিতরে যে অ্যাওরটা আছে, ইউটেরাসের ভিতরে যে সবচেয়ে বড় অ্যাওরটা আছে, ওখানে যেন চাপ দিয়ে ধরা যায়। লাইক এইটা হচ্ছে অ্যাবডোমিন, এটার উপর দিয়ে যেখানে ইউটেরাস যে বরাবর থাকার কথা সেই বরাবর অনেক চাপ দিয়ে ধরা উপর থেকে, যাতে সবচেয়ে বড় যে অ্যাওরটা আছে এটাকে যেন চাপ দিয়ে ধরে রাখা যায়, তাহলে ব্লিডিংটা অনেক কম হবে। আর এটা কন্ডোম ক্যাথেটার টেম্পোনেন্ট, এটা তো আপনারা কি করছেন কখনো কন্ডোম ক্যাথেটার টেম্পোনেন্ট? হ্যাঁ আপু করছিলাম। আচ্ছা, বাকিরা একদমই কথা বলে না কেন, ওনার কি ঘুমাই গেছে নাকি? আচ্ছা, কন্ডোম ক্যাথেটার টেম্পোনেন্ট কি হলো, একটা ক্যাথেটারের মাথায় কন্ডোম ক্যাথেটার দিয়ে দেওয়া হয়। দেওয়ার পর ওটা মায়ের ভেজানের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, ইউটেরাসের ভিতরে আর কি। দেওয়ার পর বাইরে থেকে বারবার ওই ক্যাথেটারের মধ্যে দিয়ে ফ্লুইড দেওয়া হয়, পানি দেওয়া হয়। দিয়ে ওই ক্যাথেটারটা আস্তে আস্তে ফুলে যায়, যার পর এই যে ইউটেরাস, কথার কথা এটা একটা ইউটেরাস, আমার এটা দেখা যায়, এটা ইউটেরাস, এটা হচ্ছে ক্যাথেটার। এই ক্যাথেটারটা আপনি ঢুকাই দিলেন, দেওয়ার পর ক্যাথেটারটা আস্তে আস্তে পানি দিয়ে ফুলে গেছে। ইউটেরাসের এই যে আমার হাত দেখেন, এটা হচ্ছে ইউটেরাস, আর এটা হচ্ছে ক্যাথেটার। ক্যাথেটারের মধ্যে পানি ঢুকে ঢুকে তো বড় হয়ে যায় না, এটা বেলুনটা ফুলে এরকম ইউটেরাসকে চাপ দিয়ে রাখে।
And এর ফলে ব্লিডিং অনেকটাই কমে যায়। যদি দেখেন যে একদমই ব্লিডিং কমতেছে না, কোনোভাবেই কমতেছে না, বা মানে 30 দিন 40 দিন হয়ে গেছে, তখন বুঝতে হবে যে মায়ের ভিতরে কোনো মানে ট্রমা হয়েছে, কিংবা প্লাসেন্টার কোনো অংশ রয়ে গেছে। এই জন্য এখন মিডওয়াইফ হিসেবে কিভাবে প্রিভেন্ট করতে পারেন আপনারা? হিমোগ্লোবিন আগেই দেখতে হবে, তারপরে মায়ের হাই রিস্ক প্রেগনেন্সি আছে কিনা, আগে পিপিএস হয়েছিল কিনা, বা বেবি অনেক বড়, তারপর এমএলটিএস যেটা আছে, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ লেবার করতে হবে, তারপর সঙ্গে সঙ্গে অক্সিটোসিন দিতে হবে, সিসিটি আগে থেকে রেডি রাখতে হবে, তারপরে মাসাজ করতে হবে, এই আর কি। প্রি এক্লাম্পসিয়া আর এক্লাম্পসিয়া। প্রি এক্লাম্পসিয়া মানে কি, এটা কখন দেখা যায়? এটা অবশ্যই 20 সপ্তাহের পর। কি থাকে, মানে মায়ের প্রেশার বেড়ে যায়, পেশাব পরীক্ষা করলে দেখা যায় প্রোটিন যাচ্ছে, আর হাত পায়ে পানি চলে আসছে। এই তিনটা লক্ষণ থাকলে আপনি বুঝবেন এই মায়ের এক্লাম্পসিয়া হয়েছে। আর এগুলোর সাথে যে মুহূর্ত থেকে খিঁচুনি যোগ হবে, সেই মুহূর্ত থেকে এটাকে এক্লাম্পসিয়া বলা হয়। এক্লাম্পসিয়া হলে কি হয়, অনেক বেশি মা এসে কমপ্লেন করে যে আমার অনেক বেশি মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখতেছি, বা হচ্ছে পেটের উপরে যে অংশ পিএসটি, এখানে অনেক বেশি ব্যথা করে, ইউরিনের পরিমাণ কমে গেছে। তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে খিচুড়ি হয় নাই এখনো, কিন্তু মা এই হিস্ট্রি গুলো দিচ্ছে। তার মানে আপনাকে বুঝতে হবে যে, আর তখন আপনি এটা হিস্ট্রি যে আপনার কি হাই প্রেশার আছে, মানে প্রোটিন ইউরিয়া হাত পায়ে পানি জমছে কিনা, আপনাকে সঙ্গে সঙ্গে এক্লাম্পসিয়ার জন্য রেডি রাখতে হবে পেশেন্টকে ম্যানেজ করার জন্য। তাহলে স্যার আপনাকে ভাইবাতে জিজ্ঞাসা করবে যে এক্লাম্পসিয়া আর প্রি এক্লাম্পসিয়াকে আলাদা করবেন কিভাবে। খিচুনি, তাই না? যে মুহূর্তে খিচুনি হলো, সেই মুহূর্তে এক্লাম্পসিয়াকে প্রি এক্লাম্পসিয়া বলা হয়। এখন আপনারা ম্যানেজ করেন কিভাবে? ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে, রাইট? হ্যাঁ আপু, ম্যাগনেসিয়াম সালফেট নেই। ম্যাগনেসিয়াম সালফেট কতখানি দেন প্রথমে? আপনারা লোডিং ডোজে কতখানি দেন? আপু আমরা হচ্ছে 10 গ্রাম, লোডিং ডোজে 10 গ্রাম দিই। আচ্ছা, ওকে। এখানে 10 গ্রামের মধ্যে 4 গ্রাম, এইখানে 4 গ্রাম দেন হ্যাঁ প্রথমে আমরা আইভিতে। 4 গ্রাম হচ্ছে, হ্যাঁ 4 গ্রাম আইভি এর সাথে সলিউশন মিক্সড করে, আর বিষ হচ্ছে বানায়। 3 করে ইসবাটোকে। জি জি। আর পরে হচ্ছে লোডিং ডোজে গিয়ে 2.5 করে দেন নাকি 5 গ্রাম করে দেন? পরে হচ্ছে আমরা 5 গ্রাম করেই দেই, 4 ঘন্টা পর পর আর কি, 24 ঘন্টার মধ্যে। হ্যাঁ, লাস্ট যে সিজার হয়েছে ওইখান থেকে 24 ঘন্টা। এখানে যেমন উদাহরণ বলছে যে লাস্ট সিজার ধরেন আজকে রাত 9টায় আপনি হিস্ট্রি পাইলেন যে রাত 9টায় সিজার হয়েছিল, এরপর মা মনিটরে আছে আছে, কালকে সকালে গিয়েও দেখতেছেন যে রাত 9টায় লাস্ট সিজার, তারপরেও কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হবে আগামী কালকে রাত 9টা পর্যন্ত। এটা একটু ভাইবার জন্য ভালো করে দেখবেন আপনাদের। লাস্ট কনভার্সন থেকে 24 ঘন্টা। জি, এটা আপনাকে স্যার হয়তো বলবে যে আপনি এই যে দিচ্ছেন আইএম ইনজেকশন বারবার দিতেই আছে দিতে আছে, কতক্ষণ পর্যন্ত দিবেন? তো আপনার যে মুহূর্তে আপনি কনভালশন লাস্ট হিস্ট্রি পেয়েছেন, আপনাদের তো রেকর্ড থাকে না যে কনভালশন এত ঘন্টায় হলো এতবার হইলো, এখন লাস্ট যে কনভালশন পাইছেন এই হিস্ট্রি নেওয়ার পর দেখা যাচ্ছে যে 24 ঘন্টা হয়ে গেছে। এর মানে তো আপনার 4 ঘন্টা পর পর চলতেছে, 5 গ্রাম করে আপনি অল্টারনেটিভ ভাবে এই বাটাকে ওই বাটাকে দিচ্ছেন। এরকম করতে করতে 20 ঘন্টা 22 ঘন্টা 24 ঘন্টায় গিয়ে দেখতেছেন যে এখন এই 24 ঘন্টায় আর কোনো সিজার নাই, তাহলে ওইটাই লাস্ট। 24 ঘন্টাতে যেই আপনি ম্যাগনেসিয়াম সালফেটটা দিবেন এটাই লাস্ট ডোজ, তারপর আর দিতে হবে। তারপরে আবার যদি খিচুড়ি শুরু হয় তাহলে ওই মুহূর্ত থেকে আবার শুরু, মেইনটেনেন্স দিয়ে তারপর লোডিং ডোজ। ম্যাগনেসিয়াম সালফেট দেওয়ার আগে অবশ্যই মায়ের হাত পায়ের রিফ্লেক্স দেখতে হবে, কারণ কি ম্যাগনেসিয়াম সালফেট দেওয়ার পর আরো লেথার্জিক হয়ে যাবে। রেসপিরেশন দেখতে হবে, রেসপিরেশন হয় কি, ম্যাগনেসিয়াম সালফেট দেওয়ার পরে আমাদের রেসপিরেটরি সিস্টেমটাকে স্ট্রেস করে ফেলে, ডাউন করে ফেলে অনেকটা। তো মায়ের যদি আগে থেকে দেখতেছেন রেসপিরেটরি রেট কম, আপনি যদি সেই মাকে আবার ম্যাগনেসিয়াম সালফেট দেন, তারপরে কি হবে, মা তো পালমোনারি অ্যাটাক হয়ে মারা যাবে। হ্যাঁ, হার্ট ফেলিওর হবে সাথে সাথে। ইউরিন আউটপুট মনে করেন কম আছে, তাকে তো দেওয়া যাবে না, কারণ ম্যাগনেসিয়াম সালফেট দিলে আবার ইউরিন আউটপুটও কমে যায়, তখন কিডনিতে এফেক্ট ফেলবে। এখন কাউকে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সালফেট দিচ্ছেন দিচ্ছেন, অনেক দিয়ে ফেলছেন, টক্সিসিটি ডেভেলপ করছে, তখন কি করা হয়, ক্যালসিয়াম গ্লুকোনিন দিতে হয়। এটা একটু আপনাদের এগুলো আসলে
এই প্রশ্নগুলো যে ভাইভাতে জিজ্ঞাসা করবে, যদি ম্যাগনেসিয়াম সালফেটের কথা মুখ দিয়ে স্যার তোলে, তাহলে এটুকু শেয়ার হয়ে থাকেন যে ম্যাগনেসিয়াম সালফেটের ডোজ ধরবে, ম্যাগনেসিয়াম সালফেট দেওয়ার আগে কি কি দেখবেন, ম্যাগনেসিয়াম সালফেট বেশি হলে কি করবে, এটা একদম নিশ্চিত থাকেন। যদি এটা আপনাকে মানে কেউ কাউকে জিজ্ঞাসা করে তাহলে এখান থেকে করবে। এক্লামশিয়ার পেশেন্টের কি ম্যানেজমেন্ট, পেশেন্টকে বাম কাঁধে রাখতে হবে যেন মুখের সিক্রেশনটা এক পাশ দিয়ে বের হয়ে যায়, না হলে কি হবে, বারবার খিঁচুনি হয়ে সিক্রেশন অ্যাসপিরেশন হতে পারে। এয়ারওয়ে ক্লিয়ারের জন্য আমরা মাউথ দিয়ে ইউজ করি, মাউথ দিয়ে না থাকলে কি করবেন, কাঠের টুকরা দেওয়া হয়, অনেক সময় কিছুই না থাকলে কাপড় দিয়ে দেওয়া হয় না, যাতে জিহ্বাটা না কেটে যায়। অক্সিজেন দিতে হবে, মায়ের শরীরে অক্সিজেন কমে যায়। তারপরে যে সাকশন নেওয়ার জন্য অনেক সময় কি করতে, সিক্রেশন বেশি থাকলে সাকশন দিয়ে দিতে হবে। দ্রুত ম্যাগনেসিয়াম সালফেট দিতে হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী। তারপরে রোগীকে অন্ধকার এবং শান্ত করে রাখতে হবে যেন আরাম করে ঘুমাইতে পারে, কারণ এক্লাম্পসিয়ার পেশেন্ট যদি লাইট বা সাউন্ড এগুলা পায় তাহলে এটা আরো বেশি বেড়ে যায়। ক্যাথেটার করতে হবে। আচ্ছা, তারপরে এখানে আছে আপনাদের একটু কেস গুলো দেখে নেবেন। অবস্ট্রাকটেড লেবার, অবস্ট্রাকটেড লেবারে কি হয়, হয় বাচ্চার মাথা বড়, অথবা ইউটেরাস ঠিকভাবে কন্ট্রাক্ট করতেছে না, অথবা বাচ্চার মাথাও ঠিক আছে, মানে বাচ্চার সাইজও ঠিক আছে, ইউটেরাসও কন্ট্রাক্ট করছে কিন্তু পেলভিসটা ছোট, কিংবা এগুলো সব ঠিক আছে মায়ের পজিশনটা ঠিকভাবে করা হয়নি, কিংবা এই চারটা সবই ঠিক আছে, মা চাচ্ছে না, নর্মাল ডেলিভারি করাতে আগ্রহী না, মা ইফোর্ট দিচ্ছে না, এগুলোর যে কোনো একটা হইলে যে কেসটা হবে সেটা হচ্ছে অবস্ট্রাকটেড লেবার। ক্লিয়ার? আচ্ছা, এখন হ্যাঁ আপু বুঝতে পারছি। কেন অবস্ট্রাকটেড লেবার হয়, এই তো মায়ের যদি পেলভিস, যেগুলো আমি বললাম পজিশন, আর এটা হচ্ছে মেল প্রেজেন্টেশন, বাচ্চা মিস প্রেজেন্টেশনে আছে, তো অনেক চেষ্টা করলেও দেখা যায় ডেলিভারি করানো যায় না, মায়ের যদি টিউমার থাকে। আচ্ছা, অবস্ট্রাকটেড লেবারে যাচ্ছে কিনা এটা আপনারা কি দিয়ে বুঝেন, ওই যে পার্টোগ্রাফ মেনটেন করলেই তো বোঝা যায়। তারপরে মার পালস অনেক বেড়ে যায় হ্যাঁ যে, পাটোগ্রাফ দিয়ে। হ্যাঁ পার্টোগ্রাফ। তারপরে যে ব্যান্ডেলস রিং, এটা অনেক রেয়ার কিন্তু অনেক সময় কি দেখা যায় যে মায়ের পেলভিক এরিয়াতে একটা কোথাও একটা এসে বাচ্চা আটকে যায়, দেখা যায় না, এটা খুবই রেয়ার। আপনারা কি, আপনাদের তো অনেক এক্সপিরিয়েন্স আছে ডেলিভারি, পাইছেন কখনো আপু এরকম? হ্যাঁ অবস্থা একটা লেবার হয়ে গেলেই এরকম হয় যে মায়ের পেটের মাঝখান দিয়ে একটা মাঝ বরাবর দাগ পড়ে রিং যায়, এর মতো হয়ে যায় যে না, তখন আসলে আহ, আহ, হ্যাঁ হ্যাঁ। ওখানে বাচ্চা আটকে যায়। আচ্ছা, এটা এটা তো আপনি যদি দেখেন যে মা অনেক বেশি এক্সস্টেড হয়ে যাচ্ছে, অনেকক্ষণ হয়ে যাচ্ছে এবং ব্যান্ডেল স্ট্রিং আছে, তাহলে তো আপনি সঙ্গে সঙ্গে বুঝবেন যেটা অবস্ট্রাকটেড লেবার। তাহলে কি করতে হবে, আপনার ওখানে যদি সিজার করার অপশন থাকে সঙ্গে সঙ্গে তাকে সিজারের কাছে ওখানে ব্যবস্থা করতে হবে। অনেক সময় দেখা যায় কি, বাংলাদেশের ক্ষেত্রে আমার দেখা আর কি বেশিরভাগ ওটি থিয়েটার গুলো হয়েছে, নর্মাল ডেলিভারি যেখানে করাই ওটি কমপ্লেক্স ওটার অপোজিটের রুমেই থাকে, একই ফ্লোরে দেখা গেলো এক পাশে ডেলিভারি আর এক পাশে আপনার ওটি কমপ্লেক্স। এটার ক্ষেত্রে একটু সুবিধা হচ্ছে কেস খারাপ হলে সঙ্গে সঙ্গে নিয়ে সিজার করানো যায়। তো আপনাকে এটা দেখতে হবে যে আপনি যেখানে আসছেন সেখানে সিজার করার ব্যবস্থা আছে কিনা, যদি না থাকে তাহলে কি করতে হবে, সাথে সাথে নিতে হবে মাকে, রেফার করতে হবে বা এক্সপার্ট টিমকে ডাকতে হবে আর কি। তারপর পিভি, পিভি করা যায়। জরায়ুর মুখ যদি খোলা থাকলেও এখানে বাচ্চার মাথা নেমে আসে না, আপনি দেখলে দেখবেন যে এটা হাইড্রেট হয়ে গেছে এবং অনেক গরম হয়ে গেছে, ওই যে মা তো অনেক ট্রাই করতেছে অনেক সময় ধরে বারবার পিভি করে করে, আর অনেক বেশি দেখা যায় ইডিমেটাস হয়ে যায়, অনেক সময় প্রস্রাবের সাথে রক্ত চলে আসে। আচ্ছা, এটা রাপচার হইতে পারে এখান থেকে, কারণ এত লম্বা সময় ধরে ট্রাই করতে করতে অনেক সময় ইউটেরাসই একদম রাপচার হয়ে যায়, পরবর্তীতে পিপিএস হয়ে যায়, তারপরে যে ভিভিএফ হয়ে যায়, ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা, পায়খানার রাস্তা প্রস্রাবের রাস্তা সব এক হয়ে যায় আর কি। বাচ্চার জন্য তো এরকম কেস হলে কি হবে, বাচ্চা তো ইউটেরাস থেকে বের হয়ে চলে আসছে, এসে মায়ের পেলভিকে আটকে আছে লং টাইম ধরে, তো তার তো শ্বাসকষ্ট হবে। অনেক সময় কি হয়, মাথাটা বাইরের দিকে থাকলে যে বারবার পিভি করা হচ্ছে কিংবা মা মুভ করতেছে, মাথায় অনেক সময় আঘাত পায়, এখানে রক্ত জমে যায়, অনেক সময় বাচ্চা এই অবস্থাতেই মারা যায়।
তো আপনার কি কাজ হবে? আপনার রেফার করতে হবে অবভিয়াসলি, যদি আপনার ওখানে এই ব্যবস্থা না থাকে ম্যানেজ করার মতো। তারপরে আইভি ফ্লুইড দিতে হবে, না হলে যে ডিহাইড্রেশন থেকে কিন্তু মা শকে চলে যাবে। অ্যান্টিবায়োটিক দিতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী, ক্যাথেটার করতে হবে। এবং এই অবস্থায় অবশ্যই অক্সিটোসিন দেওয়া যাবে না, কারণ আপনি অক্সিটোসিন দিলে কি হবে, বাচ্চা এসে তো আটকে আছে। তো আপনি বারবার অক্সিটোসিন দিচ্ছেন, ইউটেরাস কন্টিনিউয়াসলি কন্ট্রাকশন করতে করতে ওই যে পরবর্তীতে পিপিএস হয়ে যাবে, অ্যাটনিক ইউটেরাস ডেভেলপ করবে। আচ্ছা। আচ্ছা, পার্টোগ্রাফের ক্ষেত্রে কি বলছে, যে পার্টোগ্রাফ যদি দেখেন যে সার্ভিক্যাল ডাইলেশনটা, মানে আপনারা তো অ্যাকশন লাইন আর এগুলো বোঝেনি। এখানে অবস্ট্রাটেড লেবার আপনি কিভাবে প্রিভেন্ট করবেন? আপনার মেইন কাজ হচ্ছে কি এএনসি আর পার্টোগ্রাফ। আপনাদের কিন্তু মিডওয়াইফ হিসেবে কাজ হচ্ছে এই দুইটা। আপনি সব কেস এই দুটাতে ম্যানেজ করতে পারবেন। এএনসি তে যখন আসবে তখনই স্ক্রিনিং করলেন, কাউন্সিলিং করলেন, আগে থেকে বলে রাখলেন যে আপনার কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব না, আপনি বাসায় ট্রাই করে লাভ নাই, আপনার এই যে পেলভিসের সমস্যা আছে কিংবা আপনার বেবি বড় বা কোনো সমস্যা থাকলে আগেই বলতে হবে। আর একটা হচ্ছে যখন মাকে আপনি ডেলিভারি অবস্থায় পাচ্ছেন, লেবার পিরিয়ডে পাচ্ছেন, পার্টটা প্রপারলি মেনটেন করলে তো আপনি বুঝতেছেন যে অবস্ট্রাক্টেড লেবারের দিকে যাচ্ছে নাকি প্রলং লেবারের দিকে যাচ্ছে নাকি নর্মাল ডেলিভারি সম্ভব। আচ্ছা, তারপরে এনভিডি করবেন কিভাবে? রেগুলার চেক আপে যখন আসবে মা, তখন তাকে রেগুলার চেক আপে আসার জন্য কাউন্সিলিং করতে হবে। মাকে খাবার দাবার কি খাইতে হবে, বিশ্রাম নিতে হবে, কিভাবে নর্মাল ডেলিভারি হবে। অনেক মা তো দেখা যায় কোনো কাজই করতে চায় না, যে আমি কোনো কাজ করবো না, অনেক শক্তি আমি সেভ করে রাখবো যাতে নর্মাল ডেলিভারি করতে পারি। তো সেক্ষেত্রে কিন্তু মিডওয়াইফ হিসেবে আমাদেরকে এটা কাউন্সিলিং করাতে হবে, যে আপনার লাইট এক্সারসাইজ করতে হবে, ওর বডিটাকে সেভাবে প্রিপেয়ার করতে হবে। তারপরে সিজারিয়ান সেকশন করাটা যে তাদের জন্য কতটা হার্মফুল, এটার সাইড ইফেক্ট কি, এটা সম্পর্কে বলতে হবে। আর মা এবং শিশু মৃত্যুর হার, এটা নিয়েও আপনাদের নেক্সট সেশনে ভালো করে পড়ানো হবে। তারপরে এখানে কি মা শিশু মৃত্যুর হার তো আপনাদের হাতেই সব, মিডওয়াইফারি, আপনারা আপনার মা শিশুর যত্ন নেন। And আপনারা যদি একটা সেফ ডেলিভারি ইনশিওর করতে পারেন, তাহলে মাও বাঁচবে, শিশুও বাঁচবে। তারপরে প্লাসেন্টা প্রিভিয়া। ওকে, প্লাসেন্টা প্রিভিয়াতে কি হয়েছে, যে কি হয় বলেন তো? প্লাসেন্টা প্রিভিয়া উপর নিচের দিকে নেমে চলে আসে। এটা হইলেই সাথে সাথে একদম ব্রাইট রেড ব্লাড দেখা যায়, কারণ এটা তো একটা অ্যাকিউট কেস। যে মুহূর্তে এই ঘটনা ঘটে, প্লাসেন্টা নেমে আসে, সঙ্গে সঙ্গে ব্লিডিং শুরু হয়। এবং মা কোনো ব্যথা হয় না, কিছু হয় না, হুট করে দেখা গেল মা একটা সময় নোটিস করতেছে ব্লিডিং হচ্ছে, কোনো ব্যথা নাই, কিছু নেই, কাজ করতে করতে খেয়াল করতেছে বা ঘুম থেকে উঠে দেখতেছে বা ওয়াশরুমে গিয়ে দেখতেছে। এটা এক কথায় মনে রাখতে হবে যে প্লাসেন্টা প্রিভিয়ার মানে অ্যাকিউট কেস, লাল রক্ত থাকবে একদম উজ্জ্বল রঙের এবং ব্যথাহীন। এটার অপোজিট আবার কোনটা? এটা হচ্ছে অ্যাব্রাপশিও প্লাসেন্টা। মানে কি, আপনার প্লাসেন্টা জরায়ুর দেয়াল থেকে আলাদা হয়ে গেছে। এটার ব্যাপার হচ্ছে অ্যাব্রাপশিও প্লাসেন্টা প্রিভিয়া কিন্তু হওয়ার সাথে সাথে টের পাচ্ছেন। অ্যাব্রাপশিও প্লাসেন্টার ক্ষেত্রে কিন্তু এরকম হয় না, দেখা গেল অনেক আগেই আলাদা হয়ে ভিতরে ব্লাড জমে যায়, অনেকক্ষণ ধরে ব্লিডিং হয় এবং অনেক পরে জানা যায়। তো সেক্ষেত্রে যদি কোনো ব্লাড, মানে তাজা ব্লাডের রংটা কেমন হবে? লাল, উজ্জ্বল হয়। আর যখন ব্লাডটা অনেক মানে পরে, অনেকক্ষণ পরে আপনি যখন দেখতে পারেন বা মা অনেক পরে টের পাইলো, তখন ব্লাডটা একটু কালচে হয়ে যাবে না, গাঢ় গাঢ় খয়েরি কালারের মতো হবে। এইটা হচ্ছে গাঢ় লাল, অ্যাব্রাপশিও প্লাসেন্টা। আর প্লাসেন্টা প্রিভিয়া হচ্ছে উজ্জ্বল লাল। আর প্লাসেন্টা প্রিভিয়াতে কোনো ব্যথাই থাকবে না, কিন্তু অ্যাব্রাপশিও প্লাসেন্টাতে কিন্তু ব্যথা থাকবে, মা হিস্ট্রি দিবে যে অনেক ব্যথা করছে, পেট অনেক সবসময় শক্ত হয়ে যাচ্ছে। অ্যাব্রাপশন প্লাসেন্টা কিন্তু এমার্জেন্সি কেস, আপনাকে হয়তো বা ভাইভাতে বলতে পারে যে আপনি দুইটা কেস পাইছেন, একটা প্লাসেন্টা প্রিভিয়া, একটা অ্যাব্রাপশন প্লাসেন্টা, আপনি কোনটা আগে ম্যানেজ করবেন? অবভিয়াসলি প্লাসেন্টা, অ্যাব্রাপশন প্লাসেন্টা। কারণ অ্যাব্রাপশন প্লাসেন্টাকে আপনি হয়তো বা আপনার কাছে মা আসছে কয়টায়, ধরলাম দুপুরে 1টায় বা সকাল 10টায় আসছে, কিন্তু এই মায়ের কিন্তু ব্লিডিং শুরু হয়েছে আরো আগে থেকে, দেখা গেলো রাত থেকে ব্লিডিং শুরু হয়ে গেছে। তার মানে কি, অলরেডি মা শকের দিকে যাচ্ছে। এই হলো অ্যাব্রাপশন প্লাসেন্টা, অ্যাব্রাপশন। আচ্ছা, এখানে ডিফারেন্স একটু আছে। কোনটা বেশি বিপজ্জনক? অ্যাব্রাপশন প্লাসেন্টা, কারণ এক্ষেত্রে তো বাচ্চার ডিস্ট্রেস শুরু হয়েছে, অক্সিজেন কমে গেছে, মায়ের শরীরে ব্লাড কমে গিয়ে মা শকে চলে যাচ্ছে। কিন্তু প্লাসেন্টা প্রিভিয়াতে এরকম হয় না, বাচ্চা স্বাভাবিক থাকে। সো প্লাসেন্টা প্রিভিয়া দুটাই খারাপ, তবে তুলনামূলক প্লাসেন্টা প্রিভিয়ার কেস হচ্ছে বেশি ভালো। তো দুইটার মধ্যে আপনারা যদি পান দুইটা কেস একসাথে বা ভাইভাতে জিজ্ঞাসা করে, তাহলে আপনি বলবেন আগে অ্যাব্রাপশন প্লাসেন্টা আপনি ম্যানেজ করবেন।
এই ধরনের মাদেরকে আমরা বেড রেস্টে রাখতে বলি, পিভি করা যাবে না, করলে আরো ব্লিডিং বেড়ে যায়, ফ্লুইড দিতে হবে আর ব্লাড রেডি রাখতে হবে। আর যদি টার্ম হয় তাহলে ডেলিভারিতে যাইতে হবে, নর্মাল ডেলিভারি, নর্মাল না সরি সিজারিয়ান সেকশনে যেতে হবে। আর যদি টার্ম না হয় তাহলে মাকে রেস্টে রাখতে হবে, যে টার্ম হওয়া পর্যন্ত রেস্টে রেখে ম্যানেজ করতে হবে। তারপর আম্বিলিকাল কর্ড প্রোলাপস মানে কি, কর্ড যখন আগেই বের হয়ে চলে আসে, এটা আসলে অক্সিজেনের অভাবে বাচ্চা অনেক সময় মারা যায়। তো এই ধরনের হলে মাকে নি চেস্ট পজিশনে রাখতে হয়, ট্রেন্ডেলবার্গ পজিশন যেটা। এভাবে রাখলে কি হয়, বাচ্চার যে নার্ভ, এই যে কর্ডটা বাইরে চলে আসছে, এখানে অক্সিজেন সাপ্লাই, ব্লাড সাপ্লাই বেড়ে যায়। অনেক সময় হাত দিয়ে এটা হচ্ছে চাপ দিয়ে আসলে ঢুকে দেওয়া যায় না, এরকম করা উচিত না। জাস্ট ভেজা এবং গরম যে কাপড় থাকে ওইটা দিয়ে ঢেকে রাখতে হবে, তাহলে এই কর্ডের এইখানটাতে আপনার ব্লাড সার্কুলেশনটা নর্মাল থাকবে। আদারওয়াইজ এখানে যদি বাধা প্রাপ্ত হয় তখন কি হবে, বেবি তো ভিতরে মারা যাবে। শোল্ডার ডিস্টোসিয়া মানে এই কাঁধ আটকে যায়, দুই কাঁধ, অনেক সময় দেখা যায় অনেক বড় বেবি কিংবা মায়ের পেলভিসটা অনেক ছোট, অথবা দেখা গেল যে হঠাৎ করে ইউটেরাইন কন্ট্রাকশন কমে গেছে হেডটা ডেলিভারি হওয়ার পর, তখন হচ্ছে এটাকে শোল্ডার ডিস্টোসিয়া বলা হয়। এখানে টার্টল সাইন দেখা যায়। টার্টল মানে হচ্ছে আপনারা কচ্ছপ দেখছেন না, কচ্ছপ কি করে, কচ্ছপ মাথাটা একটু সামান্য একটু শুধু মাথা বের করে রাখে, পুরা শুধু মাথাটা দেখা যায় আর পুরো বডি কিন্তু খোলসের মধ্যে থাকে, ওইটা দেখতে যেরকম লাগে। তো একটা অবস্ট্রাটেড লেবারের কেসে ঠিক সেম ওইরকমই লাগে, যে টার্টল সাইন, বাচ্চা শুধু মাথাটুকু বের হয়ে থাকে, পুরো বডি ভিতরে আটকে থাকে, বারবার মনে হয় ভিতরের দিকে চলে যাবে, এরকম চলে যেতে চাই। এটা হচ্ছে ম্যাক্রোবার্স ম্যানুভার দিয়ে ম্যানেজ করতে হয়, দুই পা ভাঁজ করে চেপে ধরে রাখতে হয় আর কি, সুপ্রাপেলভিক প্রেসার দিতে হয়। আর মাথা ধরে টানাটানি করা যাবে না, একদমই করা যাবে না, করলে অনেক সময় কি হচ্ছে, ঘাড়ে যে নার্ভ আছে এটা ছিঁড়ে যেতে পারে, এটা গিয়ে বাচ্চা পরবর্তীতে ডেলিভারি করলেন কিন্তু বাচ্চা দেখা গেল প্যারালাইসিস হয়ে গেল, হাত পায়ে কোনো জোর বল থাকবে না। আচ্ছা, ইউটেরাইন রাপচার হতে পারে, ইউটেরাইন যদি অনেক বেশি কন্ট্রাকশন হয় কিংবা ওই যে ডিএনসি করতে গিয়ে রাপচার হতে পারে, যে কোনো সময় হতে পারে, অক্সিটোসিন অনেক বেশি দিয়ে ফেললে। মার দেখা গেল ইউটেরাইন রাপচার হয়েছে, আপনি বুঝবেন কিভাবে, মা হিস্ট্রি দিচ্ছে যে অনেক পেট ব্যথা পেট ব্যথা, হঠাৎ করে কোনো ব্যথা নাই, একদমই আর ব্যথা ফিল করছে না, তার মানে বুঝতে হবে যে ইউটেরাস রাপচার হয়ে ব্লিডিং শুরু হয়ে গেছে। অনেক বেশি ব্লিডিং হয়, শকে চলে যায়, সো এটা ইমার্জেন্সি ভাবে ম্যানেজ করতে হয়, এটা এটা খুবই ইমার্জেন্সি কেস এগুলো সবই। আর অ্যামনিওটিক ফ্লুইড ইম্বোলিজম, বাচ্চার যে অ্যামনিওটিক ফ্লুইড থাকে এটা হঠাৎ করে কি করে মায়ের রক্তের সাথে মিশে যায়, খুবই রেয়ার একটা কেস, 1 লাখে দেখা যায় 2 থেকে 6টা বাচ্চার এরকম হয়, মায়েদের আর কি অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম হয়। হঠাৎ করে বাচ্চার যে অ্যামনিওটিক ফ্লুইড আছে মায়ের ফ্লুইডের সঙ্গে মিশে যায়, তাহলে কি হবে, মায়ের শরীরে তো ফ্লুইডের পরিমাণ হঠাৎ করে বেড়ে যাবে, গেলে কারো শরীরে যদি হঠাৎ করে ফ্লুইড বেড়ে যায় তাহলে ফুসফুস বলেন হার্ট সবকিছুর উপর চাপ পড়ে যাবে না, তারপর হার্ট ফেলিয়ারের দিকে যায়, আইসিইউ লাগে, এটার জন্য ইমার্জেন্সি ভাবে আইসিইউ লাগে। আর একটিভ প্রেগন্যান্সিতে নিয়ে আমরা অলরেডি কথা বলে আসছি। আর প্রিমেচুর রাপচার অফ মেমব্রেন, যদি সময়ের আগে আর কি রাপচার মেমব্রেন হয়ে যায়, সরি সময়ের আগে যদি মেমব্রেনটা রাপচার হয়ে যায়, মা হঠাৎ করে যে বলতেছে যে তার ভ্যাজাইনা দিয়ে একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি আসতেছে, এমন কোনো ভাবে এটা কন্ট্রোল করতে পারছে না, এই ধরনের কি হয়, এটা ইনফেকশনের চান্স বেড়ে যায় অনেক বেশি, বাচ্চার দেখা যায় কর্ড বের হয়ে আসার চান্স থাকে। আর এরকম কেস হলে কি হয়, যে টার্ম হওয়ার আগে ডেলিভারি শুরু করতে হয়। তারপরে মেল প্রেজেন্টেশন তো আমরা করলাম, সবচেয়ে কমন তাহলে কি আপনাদের এটা জিজ্ঞাসা করবে যে আপনারা তো ব্রিস্ট প্রেজেন্টেশনের একটা মা পাইছেন, আপনি কিভাবে ম্যানেজ করবেন, তখন মাথাটা ঢুকাই দেন, সরি বাটরটা ঢুকাই দিয়ে আবার ওয়েট করতে হয়, দেখা যায় অটোমেটিক্যালি সেফালিকে চলে আসে, হ্যাঁ। আর শোল্ডার ডিস্টোসিয়া হলে কি হয়, একটা কাঁধ আগে ডেলিভারি করতে হয়, তারপর আরেকটা কাঁধ, এগুলো না আপনাদেরকে ভাইভাতে মেইনলি আসলে এগুলো জিজ্ঞাসা করবে যে মেইনলি কমপ্লিকেটেড কেস গুলো কিভাবে ম্যানেজ করেন। মাল্টিপল প্রেগন্যান্সি, একসাথে যদি 2টা বা 3টা বাচ্চা থাকে তখন কি হয়, অবশ্যই চেক করে নিতে হবে একটা বেবি ডেলিভারির পর আরেকটা বেবি আছে কিনা, তারপরে অক্সিটোসিন দিতে হবে। আর এখানে একটা প্রশ্ন আছে যে যমজ বাচ্চা যদি থাকে
তাদের পিপিএস এর চান্স কেন বাড়ে? তো জন্ম বাচ্চা থাকলে কি ইউটারাসটা তো অনেক বেশি ওভার স্ট্রেসড হয়ে গেছিল। এতটুকু ইউটারাস একটা বাচ্চার জন্য লাগে, দুইটা বা তিনটা ছিল, ইউটারাস এত বড় হয়েছে। এখন আগের জায়গায় আসতে তো সময় লাগবে, দ্রুত আগের জায়গায় না আসলে ব্লিডিং বেড়ে যাবে। ইউটেরাস যখনই দ্রুত আগের জায়গায় ফিরে আসবে, ব্লিডিং তত তাড়াতাড়ি কমে যাবে। আচ্ছা, জিডিএম হচ্ছে যে মায়ের আগে কখনো ডায়াবেটিস ছিল না, প্রেগনেন্সিতে প্রথম ধরা পড়ছে, এটাকে হচ্ছে জিডিএম বলা হয়। এটা নর্মালি লাস্ট উইকের দিকে ধরা পড়ে। ওজিটিটি টেস্ট করা হয় এটার জন্য, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, যেটা ওই যে খালি পেটে একবার সুগার চেক করা হয়, তারপরে 50 গ্রামের মতো গ্লুকোজ খাওয়াই দিয়ে তারপরে আবার 1 ঘন্টা পর দেখা হয়, আবার 2 ঘন্টা পর দেখা হয়। ওজিডিটি যদি হয় করার পর মা ডায়াবেটিস হলে সবসময় প্রথমে শুরুর দিকে যদি কম থাকে ম্যানেজ করার মতো, তাহলে ডায়েট ব্যায়াম এটার মাধ্যমে কন্ট্রোল করার চেষ্টা করা হয়। এটাতেও কন্ট্রোল না হলে কি করবেন, মাকে ইনসুলিন দিতে হবে। মাকে কোনো অবস্থায় কিন্তু দেওয়া যাবে না, অ্যান্টি হাইপোগ্লাইসেমিক ড্রাগ গুলো দেওয়া যাবে না। কারণ কি, এটা হচ্ছে প্লাসেন্টা ক্রস করে বাচ্চাকে গিয়ে হাইপোগ্লাইসেমিয়া করে দেবে, কিন্তু ইনসুলিন আবার প্লাসেন্টা ক্রস করে বাচ্চাকে এফেক্ট করে। এটাই আপনাদের মায়ের মধ্যে জিজ্ঞাসা করে যে মায়ের যদি ডায়াবেটিস ধরা পড়ে কি দিবেন, তাহলে আপনারা বলবেন যে মাকে ইনসুলিন দিতে হবে যদি কন্ট্রোল না হয়। কেন ইনসুলিন দিতে হবে? কারণ ইনসুলিন প্লাসেন্টা ক্রস করে বাচ্চার সুগার কমায় না, কিন্তু ওরাল ড্রাগ যদি দেওয়া হয় তাহলে কমায় ফেলে। ম্যাক্রোসেমিয়া মানে তো বড় বেবি। আচ্ছা, আর ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি যখন দেখা যায় নর্মাল ডেলিভারি হচ্ছে না, তখন কি করা হয়? ফরসেপ ডেলিভারি করা হয়, ভেন্টিউস বা ভ্যাকুয়াম ডেলিভারি যেটা, এরকম করা হয়। তো অনেক সময় দেখা যায় মার হার্টের ডিজিজ আছে, মার আগে হার্ট ফেলিয়ার হয়েছিল, বা আগে থেকে বিপি কমিয়ে মা তো অনেক বেশি চাপ দিতে পারে না, বা মা অনেক ক্লান্ত, বাচ্চার হার্ট রেট অনেক কমে গেছে, তখন নর্মাল ডেলিভারির জন্য আমরা ট্রাই করি না, তখন আমরা ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি। তারপর সি সেকশন কখন করা হয়? যদি ওই যে যে কেসগুলোতে ম্যানেজ করা যাচ্ছে না, প্রলং লিভার, অবস্ট্রাটেড লিভার হয়ে গেছে, কিংবা শোল্ডার ডিস্টোসিয়া, এরকম যদি হয়, ডেলিভারির আগে আমরা কি করি? আগে এখন তো দেখা যায় বেশিরভাগই ইলেকটিভ সার্জারি না, এসে আগে থেকেই বলে যে আমি সিজার করাতে চাই, আমি নর্মাল ডেলিভারি করাবো না। তো না খেয়ে থাকতে হবে, মায়ের থেকে সম্মতি নিতে হবে, ক্যাথেটার করতে হবে এবং পিউবিক এরিয়াটা ক্লিন করার জন্য বলতে হবে। ডিএনসি করা হয় যদি অ্যাবর্শনটা কমপ্লিট না হয়, কোনো প্রোডাক্ট ভিতরে থেকে যায়। এখন অ্যাবর্শন কি, 28 সপ্তাহের আগে যদি বাচ্চা মারা যায়, নষ্ট হয়ে যায়, দেশের বাইরে কিন্তু 24 সপ্তাহ ধরা হয় আর কি, অনেক ক্ষেত্রে 20 সপ্তাহ ধরা হয়। তবে বাংলাদেশের প্রেক্ষাপট হচ্ছে 28 সপ্তাহের আগে যদি বেবি মারা যায়, তাহলে এটাকে বলা হবে অ্যাবর্শন। অ্যাবর্শন বিভিন্ন রকম আছে, একটা আপনার হচ্ছে স্পন্টানিয়াস অ্যাবর্শন, মানে আপনা আপনি হয়, এটার উপর আমাদের কোনো কন্ট্রোল নাই। আর এটা হচ্ছে থেরাপিউটিক অ্যাবর্শন। স্পন্টানিয়াস এর মধ্যে কি আছে? থ্রেটেন্ড অ্যাবর্শন, ব্লিডিং হয়, ব্লিডিং হয়, বাচ্চা ভালো থাকে, সামান্য করে ব্লিডিং হয়, এক্ষেত্রে একটাই ট্রিটমেন্ট, বেড রেস্ট। এটা থ্রেট করে, অ্যাবর্শন আপনাকে থ্রেট করতেছে যে তুমি রেস্ট নাও, আদারওয়াইজ আমি কিন্তু বেবির অ্যাবর্শন করাই ফেলবো। অ্যান্ড ইনফাইটেবল অ্যাবর্শন হচ্ছে এটাতে কোনো ভাবে কোনো কিছুতেই মানে আটকানো যায় না আর কি। আর ইনকমপ্লিট অ্যাবর্শন অনেক সময় দেখা যায় যে মায়েরা কিট পিল টিল এগুলো খেয়ে অ্যাবর্শন করার চেষ্টা করে, কিংবা ডিএনসি করা হয়েছে কিন্তু কমপ্লিট হয় না, কিছু প্রোডাক্ট থেকে গেছে, এটাকে ইনকমপ্লিট অ্যাবর্শন বলা হয়। কমপ্লিট হচ্ছে সব যখন বের হয়ে যায়, এটা সবচেয়ে ভালো। সবচেয়ে খারাপ টাইপের হচ্ছে ইনকমপ্লিট অ্যাবর্শন, প্রোডাক্ট ভিতরে থাকলে ইনফেকশন হয়ে যাবে। মিসড অ্যাবর্শন, ভিতরে বাচ্চা মারা গেছে, মা টেরই পায় না। সেপটিক অ্যাবর্শন হচ্ছে যে গর্ভপাতের সাথে দেখা যায় যে খুব বাজে দুর্গন্ধ, ইউরিনটা খুব বাজে গন্ধ হয়, তারপরে হচ্ছে এটার সাথে মায়ের হচ্ছে টেম্পারেচার অনেক বেশি হাই থাকে। আপনাদের ভাইবাতে জিজ্ঞাসা করতে পারে যে কোন ধরনের অ্যাবর্শন সবচেয়ে খারাপ, একটা হলো সেপটিক অ্যাবর্শন আর একটা হচ্ছে ইনকমপ্লিট। আর গর্ভ অ্যাবর্শন যে হয়ে গেছে কিভাবে বুঝবেন? পারভেজানের ব্লিডিং দেখে, তলপেটে ব্যথা, এরকম থাকে। এখন মিডওয়াইফ হিসেবে আপনার কাজ কি? কয়টা প্যাড লাগতেছে, ব্লিডিং কেমন হচ্ছে, ভাইটালস দেখতে হবে, মা যেন শকে না যায়, ফ্লুইড দিতে হবে, কাউন্সিলিং করতে হবে। এই তো। আর এখানে কিছু এমার্জেন্সি হটলাইনের নাম্বার আছে, এগুলো একদম ভালো করে মুখস্থ করে যাবেন। স্যারেরা কিন্তু জিজ্ঞাসা করবে আপনাকে যে আপনি ইমার্জেন্সি ভাবে সার্ভিস চাচ্ছেন, আপনি যেখানে আছেন হেল্প করার কেউ নেই, তখন আপনি কি করবেন? 999 কল দিবেন,
নারী এবং শিশু সহায়তা বিষয়ক হটলাইন আছে, স্বাস্থ্য সেবা, এটা হচ্ছে 16767, এটা মুখস্থ করে ফেলবেন আর কি। আর এখানে কিছু অ্যাব্রিভিয়েশন দিয়ে রাখছি, আপনারা দেখে নেবেন। আচ্ছা, এটাই আজকের ক্লাস, এই পর্যন্ত। এখন যতটুকু পড়ালাম কারো বুঝতে সমস্যা থাকলে বলেন। না আপু, ভালো ছিল পুরো ক্লাসটা। আমি জানি না আপনারা কতটুকু বুঝছেন, আপনারা তো কথাই বলছেন না। বুঝতে পারছি সবকিছু। ঠিক আছে, ভালো থাকেন, ভালো করে পড়াশোনা করেন। আর ভাইভাতে যেটা বললাম, একদম কনফিডেন্ট থাকার চেষ্টা করবেন। আপনারা অনেক জানেন, যেটা জানেন এটাই সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন। আর আমার লেকচারটা অনেক বড় হয়েছে, আপনি একটু চোখ বুলায় দেখবেন, আশা করি আপনাদের কাজে দিবে। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।